হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম একটা স্পেশাল ক্লাস নিয়ে। ক্লাসটা হচ্ছে আমাদের অর্থায়নের সূচনার উপরে। ইট ইজ মোর অফ এ ডেমো ক্লাস। আমাদের এই ক্লাসটার মূল উদ্দেশ্য, আমরা আগামী মাস থেকে যেই তোমাদের অনলাইন ব্যাচ ক্লাসটি শুরু করছি বা আমাদের কোর্সটি শুরু করছি, সেই কোর্সের ওভারঅল আমাদের ক্লাসের ডেলিভারি কেমন হবে, ক্লাসের ওভারঅল কি বলবো, মানে ক্লাসটা কিভাবে নিচ্ছি, কোন টপিকের উপরে আমরা কিভাবে পড়াই, সব কিছু তোমরা একটা মোটামুটি গ্লিমস পেয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ক্লাস যেহেতু নিচ্ছি, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ওভারঅল এই ক্লাসগুলোর মধ্যে এইচএসসি 27 বা এইচএসসির জন্য তোমাদের অধ্যায়ের যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা মোটামুটি একটা ভালো মতন ওভারভিউ বা গ্রো থ্রু করবো, যেন তোমরা পড়ার সময় একটা ভালো আইডিয়া পাও যে আচ্ছা এই চ্যাপ্টার থেকে তো ভাইয়া বলে দিয়েছিল এই টপিকগুলো আসবে, অমুক চ্যাপ্টার থেকে এরকম আসবে। সো দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু ইন দিস ক্লাস। সো ইয়াস, কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস জয়েন করেছে, ইয়াস। সাথে দেখি আর কে কে জয়েন করছে একটু বলে দাও। আমাদের ক্লাসটা খুবই শর্ট হবে, মাত্র 1.5 ঘন্টার ক্লাস, বাট ইয়াস মেবি আমরা আরও শর্টলি শেষ করে ফেলবো। সো জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে আসছো, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। সব কিছু হলে আমরা আমাদের ক্লাসটা উইদিন এ ভেরি শর্ট মোমেন্ট ক্লাস শুরু করে দিব। ওকে, দেখি কে কে এসেছে। জান্নাতুল ফেরদৌস কমেন্ট করছে, ওকে। আচ্ছা, সোমা বলছে আদাব স্যার, আদাব, কেমন আছো তোমরা? একটু আমাকে কমেন্টে জানিয়ে দিতে হবে আমাকে কি প্রপারলি দেখা বা শোনা যাচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবো আমি পুরো ক্লিয়ার আছি তোমাদের জন্য। এরিন জাহান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? জান্নাতুল ফেরদৌস বলছে ভাইয়া আমি টাঙ্গাইল থেকে বলছি, কি অবস্থা আপু, কেমন আছো? ফরিদপুর থেকে আছে সোমা, ওকে। আচ্ছা, বাই দা ওয়ে, গতকালে কিন্তু হিউজ পরিমাণ বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়। তো আজকে সকালে এসে দেখি অফিসের মানে হাফ অফ দ্য পিপল নাই। আমরা, তোমরা ট্রেনিং সেন্টার টিচাররা দেখো, আমরা টিচাররা প্লাস টিচার প্লাস ম্যানেজার্স বা অপারেশন যারা যারা আছি, আমরা সবাই একটা ফ্লোরে বসি। তোমাদের ফারহান ভাইয়া, ফারসিম ভাইয়া, আমি, দুর্জয় ভাইয়া, আরও সায়েন্সের কমন সাবজেক্ট, কমার্সের যত যারা আছে বাহিনী, সব আমরা একই জায়গাতেই বসি। এসে দেখি আজকে মোস্ট অফ দ্য পিপল নাই, বিকজ এত বৃষ্টি হয়েছে, আসা অনেক মুশকিল ছিল। বাট দেখলাম ভাই আজকে তোরা ক্লাস আছে। সো আমার এখন সেই স্কুলের টিচারটা হতে হবে যারা বৃষ্টির দিন, ওই যে একটা মিম থাকে না যে বৃষ্টি পেয়ে স্কুল ভরে গেছে বাট স্যার ছাত্র ছাত্রী আসছে, আমি হচ্ছিল সেই স্কুলের ম্যাথ টিচার হয়ে গিয়েছে আজকে। আনফর্চুনেটলি 1.5-2 ঘন্টা বসে এসেছি, বাট ইয়াস ক্লাসটা নিতে হবে। ওকে, সো রাব্বি হাসান বলছে ভাই আপনার ক্লাসটা ভালো লাগে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জারা খান বলছে আসসালামু আলাইকুম, হ্যালো বলছে, হাই বলছে, দেন ওকে, অনেকেই চলে আসছো, কমেন্ট করছো। সো আই থিঙ্ক আমি আমার ভয়েস, ক্যামেরা, বোর্ড সব কিছু ক্লিয়ার। আমরা আজকে আমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপারের অর্থায়নের সূচনার 2টা মেজর টপিক দেখব, যেখান থেকে আমরা এটুক শিওরলি বলতে পারি এইচএসসি থেকে একটা সৃজনশীল আসবেই আসবে। সো ইয়াস, তুমি এই ক্লাস যদি প্রপারলি দেখো, অবভিয়াসলি একটা চ্যাপ্টারের অনেক কিছু থাকে। মনে করো আমি যখন ক্লাস প্রপারলি পড়ি, এই একটা চ্যাপ্টার মেবি আমার 2টা 3টা বা 4টা ক্লাস লেগে যাবে প্রপারলি পড়াতে। কজ এখানে শুধুমাত্র আমাদের সিকিউ আসবে না, এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, সিকিউর ক খ আসবে, আর সিকিউ তো আসবে মোটামুটি। সো সিকিউ যখন আমরা একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার রেখে আমরা মোটামুটি কিন্তু আইডিয়া করতে পারি, আচ্ছা ভাই এই টপিক থেকে প্রশ্ন হবে, এখান থেকে আমাদের উত্তর করতে হবে। বাট এর বাইরেও ওই সিকিউর গ আর ঘয়ের 7 নাম্বার বাদেও আমরা এক চ্যাপ্টার থেকে দেখা যায় অ্যারাউন্ড, এই চ্যাপ্টার থেকে তুমি এইচএসসিতে প্রায় 10-12 নাম্বার মতো কমন পাবা। কমন পাবা মানে প্রশ্ন আসবে। অ্যান্ড এইচএসসি বাদ দিলাম, অ্যাডমিশনের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। এখন ভাই অবভিয়াসলি আজকের এই ক্লাসটিতে কিন্তু আমি সব কিছু কভার করতে পারবো না। সো যেটা ভাবলাম, একটা বা 2টা এমন টপিক পড়াই যেইখান থেকে মোটামুটি এইচএসসিতে তোমরা বলতে পারো 90% ফর শিওর তোমরা এইখান থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার, অর্থাৎ গ আর ঘয়ের যে 3 আর 4 টোটাল 7 নাম্বার, এই 7 নাম্বার তোমরা কমন পাবা। কারণ কি ভাই, গ আর ঘ একটা চ্যাপ্টারের কোনখান থেকে আসবে মোটামুটি মোরাললেস আইডিয়া করে বলা পসিবল। ওকে, সো আই থিঙ্ক আমরা
ভর্তি হয়েছে। রবিন সরকার বলছে ভাইয়া কোর্সে ভর্তি হব, ও কোনো অসুবিধা নেই ভাইয়া, আমাদের কোর্স কিন্তু বাই দ্য ওয়ে জাস্ট বলে নেই, আমরা তোমাদের জন্য ফর দ্য ভেরি ফার্স্ট টাইম টেনিস স্কুলের পক্ষ থেকে নিয়ে এসেছি এইচএসসি অনলাইন ব্যাচ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। সো যাদের অ্যাকাউন্টিং আছে সবাই আছে, অনেকে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছে, যাদের ফাইন্যান্সের অনেকে থার্ড বা ফোর্থ সেমিস্টার তোমরা অলরেডি পেয়ে গিয়েছো। সো তোমরা কিন্তু অবভিয়াসলি ইউ গাইস ক্যান ডু এনরোল ইন আওয়ার কোর্স। আমরা এখানে মোটামুটি ফাইন্যান্সের সবগুলোর জন্য একটা হিসাব করেছিলাম, প্রায় 83-84টা ক্লাস হবে ইন নেক্সট 7 to 8 মান্থস, উইকলি 2টা করে ক্লাস হচ্ছে। সো আমরা এমনভাবে এই কোর্সটা সাজাচ্ছি যেন তোমাদের প্রপারলি সব কিছু কভার হয়। ইয়েস, আমরা এই মোমেন্টে সামান্য একটু কনফিউশনে পড়েছি। একটা ছোট কোশ্চেন আমি এখান থেকে করে নিই, সেটা হচ্ছে যেই সব স্টুডেন্টরা ভর্তি হয়েছে আমাদের কোর্সে, ওরা কলেজ পেয়ে গিয়েছে, কলেজের সিলেবাস দিয়েছে। একটা সময় হতো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার, সো ভাই ইজি জিনিস, কিন্তু এখন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় করাচ্ছে। সো আমাদের অনেকেই বলছে যে ভাই কিভাবে কি করবেন, আপনারা তো ফার্স্ট পেপার আগে পড়াবেন, সেকেন্ড পেপার পরে করাবেন, বাট ইয়াস যদি বিষয়টা এরকম হয় তোমাদের মিক্স অ্যান্ড ম্যাচ করে হচ্ছে, অবভিয়াসলি আমরা ওইভাবেই সাজাবো যেন তোমাদের ওভারঅল ক্লাসটা কভার হয়ে যায়। এখন তবুও ভাই আমরা 10 কলেজে দিতে হচ্ছিল মনে করেন চ্যাপ্টার 1, 2, 3, আমার কলেজে দিতে হচ্ছিল চ্যাপ্টার 4, 5, আমি কি করব? আমাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে, আমরা লাইভ ক্লাস নিব, বাট ইয়াস রেকর্ডেড ক্লাসও আমরা প্রোভাইড করছি। সো এইটা পরবর্তী কথা, আমাকে একটু এইটা বলো, তোমরা যে কলেজে পেয়েছো, কলেজের যেই সিলেবাস দিয়েছে সেইখানে কি তোমাদের এমন দিয়েছে যে ফার্স্ট পেপার আলাদা হবে, ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ারে হবে, নাকি তোমরা প্রথম ইয়ারে ফার্স্ট আর সেকেন্ড পেপার মিলিয়ে হবে, একটু বলো তো। ভাইয়া এইচএসসি নেক্সট ক্লাস কবে? ভাইয়া এইচএসসি নেক্সট ক্লাস না, অলরেডি আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি, যেটা আমাদের কমন সাবজেক্ট শুরু হয়ে গিয়েছে। অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স শুরু হয়ে যাবে এই যে পূজার বন্ধটা 1 সপ্তাহ পরে, পূজার বন্ধের থেকে সব খুলবে আর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, অনলাইনে ভর্তি হতে চাই, তোমরা একটা কাজ করতে পারো, যারা যারা ভর্তি হতে চাও তোমরা এখনই আমার ফেসবুক আইডি পাবে SMR রায়ান। তোমাদের যদি কনফিউশন থাকে ভাইয়া একটু কি করবো না করবো বুঝতে পারছি না, ডু নক মি, আমি ফ্রি হয়ে আজকে বা ম্যাক্স টু ম্যাক্স কালকে সকালে তোমাদেরকে আমি বলে দিব হোয়াট ইজ দ্য প্রসিডিউর, কীভাবে কী করবে। অ্যান্ড হাতে আমাদের সামান্য প্রোমো কোডও আছে, চলছে। সো উইল ট্রাই টু হেল্প ইউ আর কি। সো অবভিয়াসলি যারা ভর্তি হতে চাও কমেন্টে আমাকে কমেন্ট বলে, সরি ইনবক্সে নক করে দাও, আমি কালকে ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করবো। অ্যাকাউন্টিং আচ্ছা বলছে, রবিন বলছে ভাইয়া মিলায়, আচ্ছা আমাদের ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ার, সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ারে, আচ্ছা। সো ইয়েস, কলেক্টিং অ্যাকাউন্টিং বাদে বাকি সব এক্সাম মিলায় হবে, ওকে। ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার, ওকে। সো আমরা অলরেডি একসাথে ম্যাক্সিমাম আমরা অলরেডি টোটাল 47টা কলেজের ডেটা সংগ্রহ করেছি। ওদের সিলেবাস কখন হচ্ছে, ইয়ারলি এক্সাম কখন হবে, সব কিছু আমরা মানে অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সব কিছু আমরা আপাতত সাজাচ্ছি। আমাদের আজকের মধ্যে আমরা 47টা ইউনিক কলেজের ফ্রম কত 24টা না 25টা জেলা থেকে আমরা সাজিয়েছি জিনিসটা। সো আমরা আরও ডেটা চাই। সো যারা কোর্সে ভর্তি হয়েছে তোমরা অলরেডি হয়তো লাইভে আছো, যারা ভর্তি হয়েছে তোমরা অবভিয়াসলি একটা ফর্ম বা আমাদের ক্যাপ্টেনদের থ্রুতে আমরা ডেটা নিচ্ছি, তোমরা দিয়ে দিও। আর যারা ভর্তি এখনো হনে হতে চাও অবভিয়াসলি তাড়াতাড়ি হয়ে যাও, হয়ে তোমার ইনফরমেশনগুলো দিয়ে দিও। আমরা সেইভাবে ওভারঅল ক্লাসটাকে সাজানোর ট্রাই করছি যাতে সবাই সব কোর্স কভার পড়ে বা চ্যাপ্টার কভার পড়ে। ওকে, অনেক কথা বলে ফেললাম, এইবার আমরা আমাদের পড়ায় ব্যাক করি, চলো। সো আমাদের ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা এইখানে, অর্থাৎ ফাইন্যান্স ফার্স্ট পেপার, এইখানে এই জিনিসটা হচ্ছিল আমাদের ফার্স্ট পেপার, আর এই দুইটা মিলায় আমাদের হচ্ছিল সেকেন্ড পেপার। সো ফার্স্ট পেপার এন্টাইরলি ফাইন্যান্সের উপরে ম্যাথমেটিক্যাল বিষয়, ভেরি ইজি সাবজেক্টস, আর সেকেন্ড পেপারে হচ্ছিল আমাদের ব্যাংকিং অ্যান্ড বিমা। সো এইখানে একটু আবার পার্টিশন আছে। ওকে, সো ফার্স্ট পেপারে আমরা আজকের এই চ্যাপ্টার ছিল ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় অর্থনীতি সূচনা। এই চ্যাপ্টারে মোট আমাদের 9টা চ্যাপ্টার্স আছে, বাট গত 4-5 বছর ধরে শর্ট সিলেবাসে মোট 5টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। তোমরা ফুল সিলেবাস সবকিছু পড়ানো হবে। সো এই অধ্যায়ের যদি আমরা একটু দেখি টপিক ব্রেকিং বা টপিক ম্যাপিংটা কি কি আছে। প্রথমে অর্থায়নের ধারণা, এইখান থেকে আমাদের MCQ আসতে পারে, এইখান থেকে আমাদের কোনো CQ আসবে না। সো আমি বলি ইম্পর্টেন্স ফর CQ লিখে দিই, MCQ ভাই সব জায়গা থেকে আসবে, এখান থেকে আমাদের আসবে MCQ। সো CQর জন্য এইটা তেমন ধরনের 1 স্টার। অর্থায়নের ক্রমবিকাশ MCQ, এখান থেকে সিকিউ হবে না ইভেন্চুয়ালি। আচ্ছা কাটা দিলে তো সেমই হয়ে যাচ্ছে।
সো এইটা আমাদের 1 স্টার, মাঝে মধ্যে চলে আসে, এখান থেকে প্রশ্ন হয় না। অর্থায়নের স্বরূপ এইখান থেকে সিকিউ প্লাস এমসিকিউ বোধ হয়, এইখানে আমি দিব হচ্ছিল 1 2 3 4 স্টার। ভেরি ইম্পর্টেন্ট। অর্থায়নের উৎস শুধুমাত্র এমসিকিউ, এইখান থেকে সাধারণত সিকিউ হয় না, বাট একটা দিলেও দিতে পারি যদি প্রশ্ন খুব বাজে হয়। অর্থায়নের কাজটা বলি সিকিউ প্লাস এমসিকিউ, এইটা আমি দিব একে 3 স্টার। আচ্ছা, এখানে স্টার বাড়াই দেই ভাই। অর্থায়নের লক্ষ্য আমাদের এইটা সিকিউ প্লাস এমসিকিউ, এগেইন এইটা আমাদের 2 স্টার। অর্থায়নের নীতিসমূহ ভাই, আমাকে যদি বল রায়ান তুমি 10টা বোর্ডের জন্য প্রশ্ন করবা, আলাদা আলাদা প্রশ্ন হবে, আলাদা আলাদা প্রশ্ন হবে, এবং এই অধ্যায় থেকে একটা করে প্রশ্ন করবা। আমি প্রত্যেকটা অধ্যায়ের অর্থায়নের নীতি থেকে আমি প্রশ্ন করব, বিকজ দিস ইজ হাউ ইম্পর্টেন্ট দিস টপিক ইজ। অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের তোমরা স্কুল লাইফের মোটামুটি অনেক জায়গায় প্রশ্ন পাবা, যত রকম পরীক্ষা হয়। তোমরা এইচএসসিতে হাই চান্স এখান থেকে প্রশ্ন হলে এখান থেকেই পাবা, আর অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন সাথে চলে আসে। দেন এইখান থেকে এইটা আমাদের এমসিকিউ হয় না, দায়বদ্ধতা এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, 3 স্টার দিব। সো আশা করি আমরা একটা আইডিয়া পেলাম কি হচ্ছে না হচ্ছে, এবং এইগুলার মধ্যে অর্থায়নের স্বরূপ এবং অর্থায়নের নীতিমালা, এই দুইটা কতটা ইম্পর্টেন্ট আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো আজকে আমরা ক্লাসে এই দুইটা টপিক থেকে মোটামুটি হালকা ওভারভিউ নিব, যেইটা আমাদের সিকিউর কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলবে। ওকে, আই থিঙ্ক আমরা সবাই রেডি আছি এটা পড়ার জন্য। সো ফার্স্ট অফ অল আমরা দেখে নেই অর্থায়নের ধারণা কি ভাই, অর্থায়ন জিনিসটা কি। এবং আমরা আজকে এইখান থেকে আমাদের সাধারণত সিকিউ হয় না, এই দুইটা আমরা আগে একটু দেখবো, দেন আমরা এই জায়গায় চলে আসবো। সো ফাইন্যান্স কি, দেখো ফাইন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো অর্থায়ন বা অর্থ সংস্থান করা। অর্থায়ন হলো নগদ অর্থের পরিকল্পনা, সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত আর্থিক কর্মকাণ্ডের সমষ্টি। কি অর্থায়ন হলো নগদ অর্থের পরিকল্পনা। আমি একটা ব্যবসা করব, কিসের ব্যবসা করব? মনে করো আমি টিভির ব্যবসা করব, শোরুম দিব বা একটা ফ্যাক্টরি দিব, ধরুন ফ্যাক্টরি বা টিভি বানাবো আমি। সো ফ্যাক্টরিতে বানাবো, কত টাকা লাগবে ভাই? আমার ইনিশিয়ালি 50 কোটি টাকা লাগবে, পরিকল্পনা করলাম এই কারণে টাকা লাগবে। এই টাকাটা আমি সংগ্রহ করলাম, নিজের টাকা নিলাম, লোন নিলাম, বাবার কাছ থেকে ধার নিলাম, নিয়ে আমি টাকাটা সংগ্রহ করলাম। ব্যবহার করলাম, কি কিনলাম? একটা ফ্যাক্টরি ভাড়া নিলাম, কিছু মেশিন কিনলাম, আউটলেট দিলাম, কাঁচামাল কিনলাম। ব্যবহার। সংরক্ষণ, সব টাকা তো একবারে 50 কোটি টাকা খরচ করে ফেললাম, আমার কিছু টাকা রাখতে হবে, তাই না? 5 কোটি টাকা সাইডে আছে রাখা। সো টাকাটা সংরক্ষণ করে এবং নিয়ন্ত্রণ করবো। নিয়ন্ত্রণ বলতে কি, যেই টাকা বিনিয়োগ করলাম, যেটা সংরক্ষণ করলাম, কিভাবে টাকাটা কোন সময় বিনিয়োগ করব, কিভাবে ফেরত নিয়ে আসবো, এভরিথিং ইজ ইন দ্য এন্টায়ার কনসেপ্ট অফ অর্থায়ন বা ফাইন্যান্স। ব্যবসায়ের তহবিল সংগ্রহের কাজে অর্থ সংক্রান্ত কার্যাবলীর দায়িত্ব নিয়োজিত ব্যক্তিকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক। সো আর্থিক ব্যবস্থাপক ইজ দ্য পারসন যে আমাদের টাকা পয়সা নিয়ে কাজ করে। অর্থাৎ আর্থিক ব্যবস্থার একটা কোম্পানি কি, দেখো আর্থিক ব্যবস্থাপনা একটি কোম্পানির সীমিত আর্থিক সম্পদ সমূহকে বিকল্প ব্যবহারের মধ্যে বন্টন করে দেওয়ার সাথে সম্পর্কিত। সো ভাই আমরা অর্থায়ন কি দেখলাম, ম্যানেজার কি করে, ফাইন্যান্স ম্যানেজার, সেটাও দেখলাম। আর আর্থিক ব্যবস্থাপনা, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জিনিসটা কি ভাই, আমার একটা কোম্পানি, টাকা লিমিটেড, যত টাকায় থাকে একটা কোম্পানির লিমিটেড, কজ কোম্পানি অনেক কিছু করতে চায়। সো ওই লিমিটেড টাকা কোম্পানি বেস্ট কোথায় কোথায় ইনভেস্ট করে ব্যবহার করে কোম্পানির ওভারঅল মানে লক্ষ্য অর্জন করার জন্য সকল অ্যাক্টিভিটি করতে পারে, এটাকেই বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ওকে, অর্থায়নের একটু কনসেপ্ট আবার ব্যাক করি। আমরা অনেক সময় বলি যে ভাই আমরা পিকনিকে যাচ্ছি, আমার ফুফা ফাইন্যান্সিং করতেছে, আমরা বলি, বা আমরা দেখা যায় ফুফার সাথে কথা বলতেছে যে অমুক সাহেব ফাইন্যান্সিং করছে। এখন ইনিশিয়াল সাধারণ অর্থে অর্থায়ন বা ফাইন্যান্সিং বলতে টাকাটা কই থেকে সংগ্রহ হচ্ছে বা টাকাটা কে দিচ্ছে এটাকে বোঝানো হয়। বাট যখন আমরা আমাদের এই একাডেমিক লাইনে ফাইন্যান্সিং বলি, বা অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে টাকা সংগ্রহ করলাম এবং সেইটা ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে কি ভাই, ওই যে আমি 50 কোটি টাকা আমি
50 কোটি টাকা আমি হচ্ছে নিলাম আমার কিসের জন্য, আমার টিভির ফ্যাক্টরির জন্য। সো এই ফ্যাক্টরিতে আমি কি করলাম, এইখান থেকে আমি হচ্ছিল 20 লক্ষ টাকা, 20 কোটি টাকা দিয়ে আমি বিভিন্ন মেশিনারিজ কিনলাম। এর মধ্যে আমার 8 কোটি টাকা গেল আমার শোরুম বা বিভিন্ন জিনিস কেনার জন্য। ইনিশিয়ালি আমার 7 কোটি টাকা গেল কাঁচামাল কেনার জন্য। সো কত হলো, 28, 35, আরও 10 কোটি টাকা গেল আমার বিভিন্ন কি বলবো মানুষজন হায়ার করতে, ফ্যাক্টরি বসে সেট আপ করতে। অ্যান্ড বাকি 5 কোটি টাকা কীগুলো আমি রেখে দিলাম। সো এই যে কত টাকা দিয়ে আমি আমার মেশিনারি কিনবো, আমি কত টাকা দিয়ে আউটলেট দিব যেখানে আমার টিভিগুলো বিক্রি হবে, তারপরে আমি কত টাকার র ম্যাটেরিয়ালস কিনবো, দেন আমি যে একটা ফ্যাক্টরি দিব আমাদের টাকা পয়সা লাগবে, ফ্যাক্টরি বসাও, বিল্ডিং করো, জিনিসপত্র কেন টাকা লাগবে, দেন কিছু টাকা আমি রেখে দেবো ভবিষ্যতের জন্য। সব কিছু মিলাই কিন্তু আমার টাকাটাকে ব্যবস্থাপনা করতে হয়, কীভাবে ব্যবহার করবো। সে এই দুইটা টাকা সংগ্রহ করার শুরু থেকে সেটা ব্যবহার করে সকল অ্যাক্টিভিটিকে আমরা একত্রে অর্থায়ন বলি। গেল। সো অর্থায়নের ধারণা কি, এবার আসি। অর্থকে ব্যবসায় জীবনীশক্তি বলা হয়। টাকা এটা হচ্ছিল ব্যবসায় জীবনীশক্তি। একটা ব্যবসা পরিচালনা করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস থেকে সেই মূলধন সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করলে ব্যবসায়ের মুনাফা সবচেয়ে বেশি হবে, সে সকল বিষয়ের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যকে অর্থায়ন বলা হয়। সো যদি তোমাদের সংজ্ঞা আসে কোথাও লিখতে, তোমরা এইটাকে লিখবা, এইটা লিখলে তোমাকে কখনো কোথাও একটা সিঙ্গেল নাম্বারও কাটবে না। একটি ব্যবসা পরিচালনা করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন এবং কোন উৎস থেকে ব্যবহার করলে বা সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করলে মুনাফা সব বেশি হবে, সে সকল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকে অর্থায়ন বলা হয়। সো ফাইন্যান্স ইজ অ্যান আর্ট অফ প্লেইং উইথ মানি উইথ এ ভিউ টু ম্যাক্সিমাইজিং ওয়েলথ। অর্থায়নের মূল লক্ষ্য সম্পদ বৃদ্ধি করা, কোম্পানির টোটাল অ্যাসেট বাড়াবো। আচ্ছা গেল, আমরা আবার আমার ইসে ব্যাক করি কনসেপ্ট, কিছু এমসিকিউ দেখে নিই, মোটামুটি আইডিয়া পেলাম আমরা যে অর্থায়নটা কি। একটু বলে ফেলো তো কয়েকটা এমসিকিউ যে আমরা পড়লাম এর ভিত্তিতে আমরা উত্তর দিতে পারি কিনা দেখি তো। ভাইয়া স্লাইড দিবে, এইখানে তো ভাইয়া স্লাইড দেবো না, বাট আমরা আমাদের ওভারঅল কোর্সের প্রত্যেকটা চ্যাপ্টারের এগেনস্টে তোমাদেরকে আমরা আমাদের লেকচার শিট দিব, দেন আমরা প্রতিটা ক্লাসের স্লাইড তোমাদেরকে দিয়ে দিব। এইগুলা কোন বইয়ের পড়া ভাই? এটা ফাইন্যান্সের পড়া, কোনো বইয়ের না, এটা ফাইন্যান্সের পড়া ভাইয়া, বলো তো। আচ্ছা এরিন বলছে বি হবে, সিদ্দিকা বলছে বি, ওকে সবাই বি বলছো কি? দেখো এই প্রশ্নটা অ্যাডমিশন টেস্টে আসা একটা প্রশ্ন, এটা মোস্ট অফ ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নটা হয়েছিল। সবাই বি বলতেছো কি ভাই? তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা, আমি কি একটু আগে দেখলাম তহবিল সংগ্রহ করা, ব্যবস্থাপনা করা, রাইট? উত্তর হবে বি। ভাই তহবিল সংগ্রহ করাও তো একটা ফাইন্যান্সের কাজের মধ্যে পড়ে, এইটাও তো 50% রাইট হয়, তাই না? আবার তহবিল ব্যবস্থাপনা ভাই এইটাও তো আমার 50% রাইট, এইটাও রাইট, এইটাও রাইট, এইটাও রাইট। হ্যাঁ এইটা অ্যাকুরেটলি রাইট, এগুলো তো পার্সিয়াল রাইট। দেখো তো ডিএ লেখা আছে, সবগুলার কথাই কিন্তু বলা আছে। সো আমরা এই সবগুলো কিন্তু মোটামুটি ডি এর উত্তরের মধ্যে চলে যাবে। রাইট অ্যান্সার উইল বি ডি। এই প্রশ্নটা মোস্ট প্রবাবলি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে। সো দেখো দিস ইজ দ্য কনসেপ্ট বা ঝামেলা বা ছোটোখাটো কি ট্রিক্স আমরা প্রশ্ন পড়বো, দেখো আমরা কিন্তু দেখে দাগায় ফেলছি, বাট উত্তর কিন্তু লাস্টেরটা। কতজন ভুল করছে বলো তো? ম্যাক্সিমাম। জাস্ট আমরা একটু আগে দেখলাম তহবিল সংগ্রহ ব্যবস্থাপনা ইজ দ্য রাইট অ্যান্সার, আমরা বসাই দিচ্ছি, বাট না, একটু প্রপারলি পড়তে হবে। ভাইয়া কোন রাইটারের বই? বাই দ্য ওয়ে আমরা কোনো স্পেসিফিক একটা বা দুইটা রাইটারের বই দেখে তো পড়াতে পারি না। আমি নিজের সময় আমি সিটি কলেজে পড়তাম, আমাদের ওই সময় খালিকুজ্জামান স্যার খুব ফেমাস ছিলেন, বর্তমানেও স্যার অনেক জায়গায় আছেন, পড়াচ্ছেন, মানে সরি এখন স্যার নাই, স্যার রিটায়ারমেন্ট চলে গিয়েছে, বাট স্যারের বই এখন অনেক ফেমাস। সো আমার সময় আমি পড়েছিলাম মেইনলি খালিকুজ্জামান স্যারের বই, সাথে এফ এম শহীদুল্লাহ স্যারের বইটা আমি দেখতাম। আমি মাল্টিপল বই, একটা নতুন বই কিনতাম আর একটা পুরাতন বড় ভাইদের কাছে নিতাম, ছেঁড়া বুড়া পুরাতন বই ডাজেন্ট ম্যাটার, রাখতাম ভাই সব কিছু কভার হচ্ছে কিনা। অ্যান্ড এর সাথে বর্তমান সময় দেখলাম অক্ষরপত্র প্রকাশনীয় বেশ ভালো কোয়ালিটির বই বের করেছে। তো আমরা যে কন্টেন্ট বানিয়েছি আমরা মাল্টিপল বইয়ের এন্ড থেকে যেসব পড়েছিলাম আমাদের মতো নোট বানিয়েছি সেখান থেকে স্লাইড বানানো।
ভাইয়া মেন ক্লাসগুলো কোথায় নিবে? ভাইয়া মেন ক্লাসগুলো সব হবে আমাদের অ্যাপে, কোনো ফেসবুকে না, অন্য কোথাও না। বিকজ আমরা এই ক্লাসের মধ্যে পোল রাখি, দেন ক্লাসের মধ্যে আমরা রেটিং নেই। আমাদের এক একটা ক্লাসের ব্যাক এন্ডে, আমি লাইভ ক্লাস নিচ্ছি, ব্যাক এন্ডে একজন বা দুজন টিচার বসে থাকে। তারা, তোমরা এখানে কমেন্ট করতে পারবে, কমেন্টের বাইরেও তোমাদের টিচার বক্স থাকে, সেখানে প্রশ্ন করতে পারবা, ওরা সাথে সাথে কমেন্টের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সো এইগুলো আবার ফেসবুকে করা একটু টাফ হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাপে নেই। আর ক্লাস শেষ হলে সাথে সাথে রেকর্ডিং থেকে যায়, ওই ক্লাসের এগেনস্টে পরের দিন একটা এক্সাম হয়, তারপরে তোমাদের ক্লাসের স্লাইড লেকচার অনেক কিছু যায়, তো সব আমাদের অ্যাপে হবে। আচ্ছা, ফাতেমা বলছে ভাইয়া ডি বলেছে, সরি ভাইয়া অনেকে কমেন্ট করছে তো, সো আমার সামনে একসাথে 5-6 জনের কমেন্ট দেখা যায়। যখন অনেকে একসাথে কমেন্ট করে, হয়তো বা অনেকে ডি বলেছে, আমি দেখেছি উঠে গেছে, তাই তোমার কমেন্টটা পড়তে পারিনি। আচ্ছা, গেল পরের। সাধারণ অর্থে অর্থায়ন হলো কি? দেখো, আমি পড়ার সময় একটা কথা বলেছিলাম, ওই যে ফুপা যে ফাইন্যান্সিং করেছে, সেখানে আমি বলেছিলাম যে সাধারণ অর্থে অর্থায়ন বা ফাইন্যান্সিং বলতে আমরা কি বুঝি বলো তো? এইটা কি হবে? এইটার উত্তর কি হবে বলো তো? 2 এর উত্তর তাহিয়া আক্তার বলছে। আচ্ছা, কি বলছে আমি না বলি, বলো তো এটার উত্তর কি হবে? কই সবাই গেল কোথায়? 2 এর এ, এক্স্যাক্টলি। দেখো, আমি একটু আগে বলেছি আমরা সাধারণত বুঝি ফাইন্যান্সিং মানে ভাই টাকা সংগ্রহ করা। সো সাধারণ অর্থে অর্থায়ন হলো অর্থ সংগ্রহ করা। সো বাকি আমাদের যেসব বন্ধুরা সায়েন্সে বা হিউম্যানিটিসে পড়ে, ওদের জন্য ভাই ফাইন্যান্সিং মানে টাকা সংগ্রহ করা। বাট তোমরা যেহেতু কমার্সে বিজনেস স্টাডিজে পড়তেছো, ইউ গাইস উইল আন্ডারস্ট্যান্ড অর্থায়ন মানে টাকা সংগ্রহ করা, সেই টাকাটা ব্যবহার করা। কিছু টাকা ইনভেস্ট করতে পারি, কিছু জমা রাখতে পারি, হোয়াট এভার ইট ইজ, দুইটা মিলে ফাইন্যান্সিং হয়ে গেল। পরের প্রশ্ন, অর্থায়নের মূল বিষয়বস্তু কি বলতো? অর্থায়নের মেইন টপিক বা কনসেপ্টটা কি বলতো একটু? 3 কি হবে বলে ফেলো তো। বাই দ্য ওয়ে, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্ন। এই প্রশ্নটা বরিশাল বোর্ডে আসা প্রশ্ন। বলো তো কি হবে 3? বাই দ্য ওয়ে, তোমরা উত্তর লিখলে 1 এত, 2 এত লেখো, তাহলে আমার জন্য বুঝতেই যাবে না। 2-3টা এমসিকিউ থাকলে কনফিউজড হয়ে যায় অ্যাকচুয়ালি কোনটা কি প্রশ্ন। 3 উত্তর কি হবে? তাহিয়া কিন্তু প্রতিবার শুরুতে রাইট অ্যান্সার দিচ্ছে মোটামুটি, এরপরে আরো সোমা, দেন জিতু, ওকে, আদ্রিতা, ওকে। সো রাইট অ্যান্সার উইল বি এক্স্যাক্টলি সি। ফাইন্যান্সের মেন কাজ হলো টাকা পয়সা, তহবিল নিয়ে কাজ করা। গেল পরের প্রশ্ন, ব্যবসায়ের জীবনী শক্তি কোনটি? ই আর একটা অপশন দিই, আর হ্যাঁ নাই। এবার বলো রাইট অ্যান্সার কোনটা? চারের উত্তর কি হবে? ভাইয়া অ্যাপের ক্লাস কবে থেকে শুরু হবে? ভাইয়া অ্যাপের ক্লাস আমরা এক্স্যাক্টলি বললাম পূজার বন্ধের পর থেকে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। এই যে সরকার দেখো 4 বলে ফেলছে। ভাইয়া অপশন আপনি 4 লিখছেন, কারণ চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন। দেখো চট্টগ্রাম বোর্ডে আসছে এই প্রশ্নটা। আপনি তো ভাইয়া রাইট উত্তর ছিল না বলে লিখছেন। দেখো আমি একটু আগে সাইডে একটা কথা বলে দিছি, দেখো অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। ব্যবসা অর্থায়ন পরে, অর্থ থাকলে অর্থায়ন হবে। একটা ব্যবসায় টাকা নাই, ব্যবসা মারা যাবে। মানুষের যদি রক্ত নেই, মানুষ মারা যাবে। টাকা থাকলে অর্থায়ন হবে ভাই, অর্থায়ন ছাড়া ব্যবসা চলতে পারে। হ্যাঁ, আমি লস করব, আমার কোনো প্ল্যানিং নাই, আমি টাকা নেওয়া উচিত ছিল ব্যাংক থেকে এত পার্সেন্ট সুদে, আমি মানুষের কাছ থেকে বন্ড বিক্রি টাকা নিয়েছি, আমার ব্যবসা লস হবে, মাইর খাবো। বাট জীবনী শক্তি কি ভাই? টাকা। একটা উত্তর দিলাম, তোমরা দিলা। রাইট উত্তর হবে পুঁজি ভাই। টাকা না থাকলে কিসের ব্যবসা? রাইট অ্যান্সার উইল বি পুঁজি। বুঝতে পেরেছো? 4 উত্তর হবে সি। আচ্ছা, আয়াতুল আয়াতুল কি অর্বা, সরি নাম বলতে পারি, অর্বা 4 সি বলেছে। কামরুল হাসান সি বলেছে, অনেকেই সি বলেছে। রাইট অ্যান্সার উইল বি পুঁজি। টাকা হচ্ছিল ব্যবসায়ের কি বলো জীবনের শক্তি। এই প্রশ্নটা অ্যাডমিশনে আসে, কনফিউশন ক্রিয়েট হয় এখানে। সো ইচ্ছা করে এই জিনিস এখানে রাখা হয়েছে, এবং ইচ্ছা বাদ দিলাম, বোর্ডে আসছে ভাই প্রশ্নটা।
গেল। সো এরপরে আমাদের অর্থায়নের ক্রমবিকাশ আছে। আমি এই টপিকটা স্কিপ করে যাচ্ছি, এখন পড়াবো না, বিকজ এইটা আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু না। আমরা যখন আমাদের ইসে যাব কি বলে ওই যে পেইড ব্যাচে ক্লাসগুলো হবে, এই চ্যাপ্টার উপরে অ্যারাউন্ড 4টা বা 6টা ক্লাস আছে সব মিলায়, তখন আমরা 101 প্রত্যেকটা টপিকের পরে 4টা 5টা এমসিকিউ সিকিউ দেখে করবো, নো ওয়ারিজ। বাট আপাতত আজকে না, কারণ এইখান থেকে আমাদের খুব একটা সিকিউ আসে না। বাট হ্যাঁ, দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ। এখান থেকে এমসিকিউ মোটামুটি তুমি কলেজ লাইফ থেকে শুরু করে প্রিটেস্ট টেস্ট এইচএসিতে মোটামুটি ভাই প্রশ্ন পাওয়াই কয়েকটা। সো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, আমি খুব শর্টলি বলি। অ্যাকচুয়ালি এটা যখন পড়া যাবো প্রত্যেকটা ইয়ারের আন্ডারে একাধিক ইনফরমেশন থাকে, বাট আমি এখানে শর্টলি বলতেছি। দেখো কি, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 19th সেঞ্চুরির শেষের দিকে, মানে 1800 সামথিং, এটা ঊনবিংশ শতাব্দী। সো ঊনবিংশ মানে কিন্তু 1901 না, এইটা বিংশ শতাব্দীর মধ্যে পড়ছে। সো 1801 টু 1900 ছিল ঊনবিংশ শতাব্দী। এই সময় ফাইন্যান্স একটা আলাদা বিষয় হিসাবে পাইতে থাকে, না ভাই একটা ব্যবসায় প্রতিষ্ঠানে টাকা পয়সা ম্যানেজ করবে এরকম একটা আলাদা বিষয় থাকা উচিত, একটা আলাদা ডিপার্টমেন্ট থাকা উচিত। অ্যান্ড এটার উপর ভিত্তি করে দেখো প্রখ্যাত লেখক থমাস এল গ্রিন কর্পোরেট ফাইন্যান্স স্টাডি অফ দি প্রিন্সিপালস অ্যান্ড মেথডস একটা বই বের করে 1897-এ। সো এইটা শুরুর দিকে একটা হেল্পফুল একটা বই ছিল এই সেক্টরের জন্য। দেন এরপরে ইয়ার অন ইয়ার 1920-এর পূর্বে কি হয়, 1920-এর দশকে কি হচ্ছে, 30-এর দশকে কি হচ্ছে, 40, 50, 60। 60-এর দশকটা ছিল যতগুলো দশকের মধ্যে মোস্ট কি বলবো সিগনিফিকেন্ট ছিল, কজ এই দশকে এমন অনেকগুলো বিষয় হয় যেইটা ফাইন্যান্সকে একটা আলাদা মাত্রা দান করে। যেমন এই সময় পোর্টফোলিও নীতি বের করে, লেখা আছে এখানে। এই যে দেখো মডার্ন পোর্টফোলিও থিওরি 1952-তে হ্যারি মার্কুইজ এই বইটা এই ফর্মুলা দেয়। দেন এইখানে 1958-এ এবং 1961, এটা 61 বা 62 হবে একটু। সো মেডিক্লেম এবং মার্টিন মিলার দুইটা নীতি দেয়, ঋণ নীতি এবং হচ্ছে লভ্যাংশ নীতি। এই সবগুলা প্লাস এইখানে জেবি উইলিয়ান হচ্ছিল সিএপিএম নিয়ে আইডিয়া দেয়। আরও অনেক ইনফরমেশন বা নীতি এই দশকে প্রবর্তন হয় যেইগুলা ফাইন্যান্সকে একটা আলাদা মাত্রা দান করে, যার জন্য ফাইন্যান্স কিন্তু অনেক বেশি প্রসিদ্ধ হয়। এবং এখানে যেরকম হ্যারি মার্কুইজ স্যার, তারপর ছিল ম্যাডিগ্রিন, মার্টিন মিলার, এরা কিন্তু আগামীতে নোবেল প্রাইজ পর্যন্ত পায় তাদের জাস্ট এই থিওরিগুলোর জন্য। সো এই 60-এর দশক অনেক ইম্পর্টেন্ট, এবং এইটাই হচ্ছিল আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় এই 60-এর দশকে। সো এইভাবে প্রতিটা দশকের অনেক ইনফরমেশন আছে যেটা আমাদের এইচএসসি এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট। সো আমরা এগুলো দেখে নিব। আমরা আজকে এই ক্লাসের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বেশি ইনডেপথে যাচ্ছি না, কজ আমরা আজকে মেনলি দুইটা টপিক পড়বো। ওকে, দেখো দুই একটা এমসিকিউ আবার দেখে নেই। অর্থায়নের ক্রমবিকাশের শিল্প বিপ্লব ও প্রযুক্তির উন্নয়ন নিচের কোন সময় আমরা যখন করবো 60-70-এর দশকে। পোর্টফোলিও তত্ত্বের হবে না, পোর্টফোলিও তত্ত্বের উন্নয়নে কার অবদান সর্বাধিক বলতো ভাইয়েরা? আমি মাত্রই বললাম একজন ব্যক্তি আগামীতে নোবেল প্রাইজ পেয়েছে, কে বলতো পোর্টফোলিও থিওরির জন্য বা মডার্ন পোর্টফোলিও থিওরির জন্য? একজন বলছে ভাইয়া একটু সরে মেসেজ নিব। ভাইয়া কোনো অসুবিধা নেই, তুমি এই বিষয়গুলো তোমাদের স্যারদের বইয়ে অনেক সুন্দরভাবে পেয়ে যাবা। অ্যান্ড আমাদের কোর্সেও কিন্তু আমি শর্ট করে আমি জাস্ট কালকে নোট বানাচ্ছিলাম, খুব সুন্দর করে নোট হয়েছে। তোমাদের ফার্স্ট পেপারটা অলমোস্ট কত 350-এর মতো আমি তোমাদের ফার্স্ট পেপারের শিট আমি বানাচ্ছি, বাই দ্য ওয়ে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। সো তোমাদের ফার্স্ট পেপারে অ্যারাউন্ড 350-এর মতো এমসিকিউ দিয়েছি, যেইখানে টপিক ভিত্তিক এমসিকিউ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং এই চ্যাপ্টার থেকে বিভিন্ন অ্যাডমিশনে কোন কোন প্রশ্ন বা কেমনের প্রশ্ন ছিল কিছু আমি আইডিয়া দিয়েছি, প্লাস সিকিউ প্রায় 25-30টা সিকিউ দিয়েছি। সো সব মিলায় বেশ ভালো। অ্যান্ড ইনিশিয়ালি বই তো তোমরা পড়বাই, বইয়ের সাথে তোমরা একটা মোটামুটি ভালো পাবা, ওই যে কি বলে হ্যান্ডবুক পেয়ে যাবা, যেটা তোমাদের হেল্প করবে আর কি। সো ওভারঅল এইখানে সব কিছু তোমরা পাবা, কোনো প্যারা নাই। সো হ্যারি মার্কুইজ, দ্য রাইট অ্যান্সার ইজ হ্যারি মার্কুইজ। দেখো চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। সো বাই দ্য ওয়ে, যেই কোর্সের কথা বলছি, দেখো তোমরা আমাদের অনলাইন ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো। সেইখানে তোমরা চাইলে আলাদা করে ফাইন্যান্স কিনতে পারো, তোমরা চাইলে আলাদা করে অ্যাকাউন্টিং কিনতে পারো, বা চাইলে দুইটা একসাথে ডিসকাউন্টে
অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বোথ সাবজেক্ট কিনতে পারো। এখানে আমরা কোর্সে কি করব, তোমাদের অ্যাকাউন্টিং প্রতি উইকে 3টা বা 2টা বা 3টা করে ক্লাস হবে, ফাইন্যান্স প্রতি উইকে 2টা করে ক্লাস হবে। আমাদের সব জায়গায় 2টা করে ক্লাস হওয়ার কথা, বাট অ্যাকাউন্টিং একটা করে বাড়াতে হবে বিকজ সিলেবাস একটু বড়। সো অ্যাকাউন্টিং ফাইন্যান্স আমরা এভাবে ক্লাস নিব। প্রতিটা কোর্সে আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ লেকচার শিট দিব, প্রতিটা ক্লাসের স্লাইড দিব, প্রতিটা ক্লাসের পরে এমসিকিউ হবে, মান্থলি মডেল টেস্ট হবে, অ্যান্ড তোমাদের প্রতিটা লাইভ ক্লাসে টিচার 2 থাকবে, ডাউট সলভিং সেশন থাকবে উইকলি। সো আরও যা যা লাগে তোমাদের বাসায় বসে এই 2 সাবজেক্টের প্রপার হেল্পের জন্য আমরা সব কিছু করবো। বাই দ্য ওয়ে একটা আইডিয়া দিই, এখানে 4 জনকে দেখতে পাচ্ছ, আমি, তোমাদের ফাইজা আপু, মাহিন ভাইয়া, সাইদ ভাইয়া, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে কিন্তু লেখাপড়া করেছি। অলমোস্ট এখানে সবাই বিবিএ পাশ করে ফেলেছে। সো মোটামুটি আমাদের কিন্তু নিজেরাও পড়েছি ইনশা ভালো জায়গাতে, তোমাদেরকে ওইভাবে গাইড করবো, কারণ আমরা যেভাবে পড়ে একটা ভালো ইউনিভার্সিটি যেতে পেরেছি তোমাদেরকে সেই গাইডটা করবো। বাই দ্য ওয়ে তোমাদের সাইফ ভাই একটা এমএসসিতে জব পেয়ে গিয়েছে, সো তার ক্লাস পাওয়াটা একটু টাফ হবে উইল বি, বাট মাহিন ভাই আছে তোমাদের হেল্প করবে। আমরা এফবিএস থেকে একটা ভাইয়াকে ধরে নিয়ে আসবো। সাইফ ভাইয়ের পোস্টিং ঢাকার বাইরে ইনিশিয়ালি বরিশালে পড়ে গিয়েছে, সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জবে ঢুকে গিয়েছে। সো ভাইয়া শুক্রবার আসবে, আমরা ট্রাই করবো মাঝে মধ্যে ভাইয়ের ক্লাস দিতে, বাট অসুবিধা নেই, বাকি আমরা সবাই আছি। সো দিস ইজ আওয়ার কোর্স, যেখানে আমরা তোমাদেরকে ফুল অন সাপোর্ট দিব, যেটা তোমরা বাসা বসে নিতে পারবো। এখন কিসের ক্লাস ভাইয়া? এখন আমরা একটা ফাইন্যান্সের ক্লাস নিচ্ছি। দেখো কোর্সের মধ্যে কিভাবে কি পড়াচ্ছি, কি কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে হালকা আলোচনা করছি এবং আমরা একটা মেজর টপিক পড়ছি। গেল টপিকে ব্যাক করি। সো আমাদের এই অধ্যায়ের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক অর্থায়নের স্বরূপ। অর্থায়ন জিনিসকে আমরা পড়ে ফেলছি ভাই, টাকা সংগ্রহ করতে হবে বা টাকা আসবে, সেই টাকাটা কোনো একটা উদ্দেশ্যর জন্য আমরা ব্যবহার করবো, সেটা টাকাটা আনা এবং সেইটাকে ব্যবহার করা। এখন এই যে টাকাটা সংগ্রহ করা এবং সেটা ব্যবহার করা, এইটা সবার জন্য সেম না। মনে করো আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি, ব্যবসা করে একভাবে ইনকাম করি। তুমি একজন চাকরিজীবী, তুমি ডিফারেন্টভাবে ওয়ে করো। আমি ব্যবসা করি, আমি যেটা কাজে শুধুমাত্র আমার পরিবারের পিছনে, আমার ব্যবসা এক্সপ্যানশন আর অন্য কাজের জন্য লাগে। তুমি চাকরি করো, তুমি হয়তো বা টাকাটা, তুমি তো ব্যবসা করছো না, তুমি টাকাটা একটু ডিপিএস করছো, সঞ্চয় করছো, স্কিমে রাখছো বিভিন্ন টাকা, তোমার মনে করো সরকারি বন্ডে, বা তুমি মনে করো এমনি নর্মাল কর্পোরেট বন্ড কিনলাম, আর এর বাদে তুমি পরিবারের খরচপাতি মিটাচ্ছ। সো তোমার আমার ইভেন ইফ উদ্দেশ্য একটাই, যে ভাই মানে কাজ একটা, টাকা সংগ্রহ করা, সেটা ব্যবহার করা, সংগ্রহ করছি ব্যবহার করছি, বাট দ্য ওয়ে ইজ ডিফারেন্ট। সো এইটা তো একটা ওয়ে ব্যক্তিগত লেভেলে। চিন্তা করো তো, একটা ব্যক্তির ক্ষেত্রে যেরকম অর্থায়ন প্রয়োজন, একটা কোম্পানির ক্ষেত্রে অর্থায়ন প্রয়োজন, একটা দেশের সরকারের জন্যও কিন্তু অর্থায়ন প্রয়োজন। তবে অর্থায়নের ওয়েগুলো ডিফারেন্ট। আমি যেইভাবে, আমি তুমি অ্যাজ এ ব্যক্তি, অ্যাজ এ পার্সন যেভাবে করবো, একটা কোম্পানি কিন্তু ওই ওয়েতে করবে না, একটা ব্যাংক কিন্তু ওই ওয়েতে করবে না, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ওই ওয়েতে করবে না। এক একজনের অর্থায়নের সিস্টেম, প্রসিডিউর এক এক রকম, অ্যান্ড দিস ইজ দ্য অর্থায়নের স্বরূপ বা প্রকারভেদ। সো দেখো, আমরা মূলত এটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি: পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন এবং লাস্টলি আন্তর্জাতিক অর্থায়ন। তো চলো আমরা একটা একটা করে দেখি। এখান থেকে প্রশ্ন কি হয়, দিয়ে দেয় 2 বন্ধু, মনে করো লাস্টে কমেন্ট করছে কাজী শিফা এবং মুক্তাদির। সো শিফার মুক্তাদির 2 ফ্রেন্ড, কলেজ থেকে ইউনিভার্সিটি একসাথে লেখাপড়া করেছে, করার পরে তারা 2 জন 2 কোম্পানিতে যোগ করলো। সো শিফার কোম্পানি এমন একটা প্রতিষ্ঠান যে এমনভাবে অর্থ সংগ্রহ করে, এই ওয়েতে অর্থ সংগ্রহ করে এবং এই উদ্দেশ্যে অর্থ ব্যবহার করে। অপরদিকে মুক্তাদিরের প্রতিষ্ঠান আগে ব্যয়ের পরিমাণ নির্ণয় করে এবং তারপরে অর্থ সংগ্রহ করে এবং ব্যবহার করে। এরকম দেওয়া থাকবে। কমেন্টে বলবে গয় শিফার প্রতিষ্ঠানটি কোন ধরনের অর্থায়ন করছে, তখন যেই ক্যারেক্টারিস্টিক্স মিলে যাবে, বৈশিষ্ট্য মিলে, তখন বলবো শিফার প্রতিষ্ঠানটি অর্থায়ন করছে। ঘয়ে বলবে কেন মুক্তাদিরের অর্থায়নটি শিফার অর্থায়ন থেকে ডিফারেন্ট বা অন্যান্য অর্থায়ন থেকে ডিফারেন্ট। আমাদের ব্যাখ্যা করতে হবে, ইনিশিয়ালি আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ভাই এইটা কোন ধরনের অর্থায়ন। আমরা এখনই সেই বিষয়টাই ক্লিয়ার করে ফেলবো। প্রথমে পারিবারিক অর্থায়ন। দেখো, পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ণয় করা। একটা পরিবার, আমি, আমার বাবা ইনকাম করেন, বাবা চাকরি করছে, আমিও চাকরি করছি, সো 2 জন মিলে ইনকাম করি, প্লাস মনে করো কিছু আমাদের, ধরে নাও আমরা সরকারি সিকিউরিটিজ আমরা ইনভেস্ট করে রাখলাম পরিবার থেকে, প্রতি মাসে কিছু টাকা আসে, এবং আমাদের একটা দোকান আছে বা একটা বাসা, আমাদের 2টা ফ্ল্যাট কেনা আছে, একটা আমরা থেকে আর একটা ফ্ল্যাটে আমরা ভাড়া হয়। সো এরকম 2-3টা খাত থেকে অর্থ আসে। সো পরিবারের আয়ের উৎস এবং পরিমাণ সব মিলে ধরে নাও
বাবা পাচ্ছে হয়তো বা মনে করো 20,000 টাকা, আমি পাচ্ছি মনে করো 5,000 টাকা, আমাদের বাসা ভাড়া থেকে আসছে হচ্ছে 10,000 টাকা, এবং সরকারি বন্ড থেকে আসে 2 টাকা, 2,000 টাকা আর কি। সো 20 আর 10 30 37, সো এই ওভারঅল 37,000 টাকা আসছে ধরে নিচ্ছি আমরা। সো এইভাবে আমরা নির্ণয় করি, এবং সেইটা কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনা হয় সেটা। সো বাসায় সারা সারা মাসে খানা পিনা 3,000 টাকা, গ্যাস পানি বিদ্যুৎ বিল 2,000 টাকা, ভাই বোনের লেখাপড়া সব মিলে আরও 3,000 টাকা, অন্য অন্য খরচ আর মনে করো 10,000 টাকা আছে। সো কত হলো? 10 16 3 আর 3 6 আর 2 8, 18,000 টাকা। সো এখানে আছে 37, এখনো হাতে থাকতেছে 19,000 টাকা। সো এই যে টাকাটা আমরা ব্যবহার করবো নিজেদের পরিবারে থাকা খাওয়ার জন্য, বাকি টাকা কি করতেছি? কিছু টাকা ডিপিএসে দিচ্ছি, কিছু টাকা দিয়ে হয়তো বা একটা বন্ড কেনা হচ্ছে, কিছু টাকা শেয়ার ইনভেস্ট করা হচ্ছে। সো কিভাবে এই টাকাগুলো ব্যবহার করলে পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনা হবে সেটাকেই বুঝায়। সো পারিবারিক অর্থায়ন ভাই পরিবার কেন্দ্র করে। সো এর মূল উদ্দেশ্য কি ভাই? পরিবারের সকলের প্রয়োজন মেটানো এবং সার্বিক মঙ্গল কামনা করা। উৎস কি? টাকা পয়সা, চাকরি থেকে আয়, বা আত্মীয় স্বজন বা পরিচিত ব্যক্তি বন্ধু থেকে ঋণ গ্রহণ ইত্যাদির মাধ্যমে আমরা অর্থ সংগ্রহ করব এবং পরিবারের মঙ্গল কামনার জন্য ব্যবহার করব। গেল পরেরটা, সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন ইজ ভেরি ইউনিক, এবং এইটা মানে যতগুলো অর্থায়ন আছে এর মধ্যে সরকারি অর্থায়ন হচ্ছিল একটু বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া কেন ইম্পর্টেন্ট? দ্য রিজন ইজ সরকারি অর্থায়নটা অন্য অন্য অর্থায়ন থেকে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট আমরা দেখছি। সরকার বছরে বা দেশের জন্য সার্বিক ব্যয় কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন উৎস থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে সরকারি অর্থায়ন বলে। সরকারের সার্বিক ব্যয়। সো তোমরা দেখবা প্রতি বছর আমাদের অ্যারাউন্ড এপ্রিল মে জুনের দিকে দেখবা ন্যাশনাল বাজেট হয়। এই বছর হয়নি মানে ওইভাবে, বাট প্রতি বছর কিন্তু যখন সরকার থেকে ন্যাশনাল বাজেট একটা ব্যাপার থাকে, সেখানে কি বলে কত টাকা? 4 লক্ষ কোটি টাকা, 4.5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা, এত হাজার কোটি টাকা। সো সরকার প্রথমে বলে হচ্ছিল যে ভাই আগামী বছরে দেশে কি পরিমাণ টাকা প্রয়োজন হবে, কি পরিমাণ প্রয়োজন হবে। কারণ কি ভাই, শিক্ষা ক্ষেত্রে এত, মানুষের মনে করো ডেভেলপমেন্ট খাতে এত, এই খাতে এত, এরকম করে বিভিন্ন খাতে তারা টাকা বলে। এই বছর আমাদের এই প্ল্যান আছে, পরিকল্পনা আছে, দিস ইজ ওয়াই উই নিড দিস অ্যামাউন্ট অফ মানি। প্রথমে ব্যয় নির্ণয় করলো, দেন ভাই এবার কত লাগবে? এবার লাগবে হচ্ছিল 5,20,000 কোটি টাকা। এই টাকাগুলো আমরা কই থেকে পাবো? মানুষের ট্যাক্স থেকে আসবে, ভ্যাট থেকে আসবে, এইখানে থেকে আসবে, ওইখান থেকে আসবে, এরকম ডিফারেন্ট ওয়েতে আমরা টাকাগুলো সংগ্রহ করি। তো প্রথমে ব্যয় নির্ণয় করি, অর্থাৎ এই পরিমাণ ব্যয় হবে তার উপর ভিত্তি করে আমরা আয় করি। দেখি কমেন্ট আসছে, ফাইন্যান্স আমার কাছে অনেক হার্ড লাগতো কিন্তু, আচ্ছা সরি ভাই একজন কমেন্ট করলো, দেখি কি বলছে। ফাইন্যান্স আমার কাছে অনেক খারাপ লাগতো কিন্তু জীবন থেকে ফোকাস যখন ফোকাস করে পড়া স্টার্ট করছি, বিসাইড ক্লাস এগুলো করছি, অনেক ইজি। এক্স্যাক্টলি ভাই, ফাইন্যান্স ইজ দ্য মোস্ট ইজি সাবজেক্ট। ভাইয়া এইচএস 26-এর ব্যবসায় শিক্ষার সব বিষয়ের কোর্স আছে এখন? আচ্ছা না, আমাদের 26 ব্যাচের সব বিষয়ের কোর্স নেই ভাইয়া, আমরা শুধুমাত্র ইনিশিয়ালি, হ্যাঁ আমাদের শেষ মুহূর্তে, এই যে বাই দ্য ওয়ে 26টা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আছে, আমরা লাস্টে খুব শর্ট সময় 4-5 মাসের মধ্যে, 3-4 মাসের মধ্যে এন্টায়ার সব কিছু কভার করি, সেই কোর্সটা আছে। বাট হ্যাঁ, ইয়ার লং কোর্স আমরা এইচএসসি 27 ব্যাচ থেকে ফর দ্য ফার্স্ট টাইম শুরু করলাম, এবং অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স নিয়ে। ওকে, সো সরকারি অর্থায়ন। সো এরা প্রথমে আমাদের ব্যয় নির্ণয় করে সেই ওয়াইজ আয় করে। দেখো উৎস কি? আয়কর, মূল্য সংযোজন কর, উৎপাদন শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, এবং ডিফারেন্ট ওয়েতে করে। এইখানের বিষয়টা ডিফারেন্ট কেন দেখো, এইটা ভেরি ইম্পর্টেন্ট। এরকম বলবো, একটু আগে দেখলাম না যে মুক্তদের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখানে তারা আগে ব্যয়ের পরিমাণ নির্ণয় করে, সেই ওয়াইজ তারা কই থেকে আয় করবে সেটা নির্ণয় করে। এটুক দেওয়া থাকে, আমাদের ধরতে হবে এটা একটা সরকারি অর্থায়ন। দেখো প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ণয় করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয় সরকারি অর্থায়নে। অর্থাৎ আগে ব্যয় এবং পরে আয়। অন্য সব জায়গায় ভাই আমার আয়ের পরিমাণ এত হবে, আমি এত টাকা ব্যয় করবো, এখানে উল্টা, আগে ব্যয় পরবর্তীতে আয়। এবং এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ভাই জনকল্যাণ বা সমাজ কল্যাণ করা। গেল সরকারি অর্থায়ন। পরে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত নয় এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নকে অব্যবসায় অর্থায়ন বলে। যেরকম শিক্ষা প্রতিষ্ঠান,
উপাসনালয় যেরকম মসজিদ, মন্দির, গির্জা, ক্লাব যত জায়গায় আছে এই সবগুলা কিন্তু একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান। আমরা মাঠে দেখি ক্লাব থাকে একটা এরিয়াতে, যে মাঠের সাথে খেলাধুলার জন্য ক্লাব থাকে, মসজিদ থাকছে, মন্দির থাকছে, স্কুল কলেজ থাকে সরকারি, এইসব জায়গায় কিন্তু সাধারণত এটা অব্যবসায়ী প্রতিষ্ঠান। সো এইসব জায়গায় এখন হ্যাঁ স্কুল কলেজ হাসপাতাল একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়েছে, এটা এখন একটা ব্যবসায় নতুন এসেছে, বাট ইয়াস আমাদের মেইনলি কিন্তু কিছু কিছু সেক্টর যেটা ব্যবসা প্রতিষ্ঠান না, মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে। সো এদের মূল উদ্দেশ্য কি ভাই, এদের তো টাকা প্রয়োজন চলার জন্য, কজ এখানে অনেক মানুষ কাজ করে, ওদের বেতন দেওয়া প্রয়োজন, বা বিভিন্ন এনজিও, ওরা ব্যবসার প্রতিষ্ঠান না, বা বিভিন্ন মনে করো মানুষকে সাহায্য করার বিভিন্ন যে সংস্থা গড়ে ওঠে, ওরা কি করে টাকা সংগ্রহ করে, সেইটা দিয়ে ইন্টারনাল খরচ মেরে যারা কাজ করে ওদের বেতন দেয়, আর বাকিটা দিয়ে কিন্তু বিভিন্ন সদস্যদের হেল্প করে। সো এইটাই হচ্ছিল অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। সো এর উদ্দেশ্য হলো সেবা প্রদান করা। কাদের সেবা প্রদান করা ভাই? যারা এই সংস্থা, মনে করো যারা মাদ্রাসায় আছে ওইখানে, যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, বা এতিমখানা যারা ওইখানে থাকছে ওদের খরচ পাটি মিলে, একটা মসজিদ, একটা মন্দির, সেইখানে যারা ধর্মযাজক আছে তাদের টাকা পয়সা দেওয়া, মেনটেন করে সেই মসজিদ, মন্দির, গির্জাকে মেনটেন করা, এই সবগুলোই কিন্তু আমাদের এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মধ্যে পড়ে। এবং তোমরা আগামীতে গেলে, সরি আগামীতে না, এখনই তোমরা কয়দিন পরে কিন্তু এক মালাকান, তোমরা এতদিন এসএসসিতে কি করে এসেছো যে ভাই তোমরা হচ্ছিল শুধুমাত্র একটা ব্যবসায় প্রতিষ্ঠানের ওই যে আর্থিক বিবরণী করেছো, এক মালিকানা ব্যবসায়, তোমরা এখন করবা এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী, অংশীদারি ব্যবসায়ের আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক বিবরণী, এক একটা এক এক রকমের। এবার তোমরা কিন্তু একটা সব পাওয়া এগুলো। সো এইগুলোর অর্থায়ন ডিফারেন্ট হয়, এবং উৎস কি সরকারের অনুদান হইতে পারে, বা সদস্যদের চাঁদা ডিফারেন্ট হইতে পারে। আন্তর্জাতিক অর্থায়ন, বিভিন্ন দেশের মধ্যে আমদানি রপ্তানি হয়, বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল লোন হয়, যেখানে দেশের ডিফারেন্ট পক্ষ থেকে আমরা টাকা আনি, বা আমরা বাণিজ্য করি, আমদানি করি, রপ্তানি করি। প্রতি বছর সরকার বলে যে আমরা এই বছর এত পরিমাণ বাণিজ্য ঘাটতিতে আছি, আমরা এত পরিমাণ আমদানি করেছি, আমরা এত পরিমাণ রপ্তানি করেছি। সো এই সকল বিষয়, কত টাকা আসলো, কত টাকা গেল, এখানে কিন্তু ফাইন্যান্সিংয়ের ব্যাপার আছে একটা, এটাকে বলা হয় আন্তর্জাতিক অর্থায়ন। এবং সবাই লাস্টলি ব্যবসায় অর্থায়ন। আমরা ফাইন্যান্সে যতগুলো চ্যাপ্টার পড়বো আমরা এই ব্যবসায় অর্থায়নকে কেন্দ্র করে করব। কারণ কি ভাই, ব্যবসায় অর্থায়ন হলো একটা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও বন্টন সংক্রান্ত কাজের সমর্থক। কই থেকে টাকা পাবো, সেটা কীভাবে ব্যবহার করব, দেন সেইটা আমরা কোথায় বিনিয়োগ করবো, এবং কীভাবে বিনিয়োগ আমরা লাভ হলে বা টাকাগুলো আমরা ব্যবহার করব। সো এর মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন। সো এই যে দুইটা ফ্রেন্ড বলছিলাম, মুক্তিদের একটা মেন নাম ভুলে গেলাম, মনে করো ও বললো এমন একটা প্রতিষ্ঠানে কাজ করে যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, আর মুক্তিদের মূল উদ্দেশ্য কোম্পানি আগে ব্যয় করে পরে আয় করে, এরকম একটা ছোট্ট উদ্দীপক দিয়ে বললো এইখানে মনে করো ধরো মেয়েটার নাম শিফা। সো শিফা কই থেকে সরি শিফার প্রতিষ্ঠানটা কেমন অর্থায়ন করছে, মুক্তিদের প্রতিষ্ঠানটি কেমন অর্থায়ন করছে, এই টাইপের প্রশ্ন হবে। সো উৎস কি? এটা ঋণ থেকে হতে পারে, শেয়ার বিক্রি করতে পারবে, এখানে আমার ব্যক্তিগত টাকা, ব্যাংক লোন, পরিবারের থেকে লোন নিয়ে করতে হবে, একটা অংশীদার ব্যবসায়ী, বন্ধুরা বা যারা অংশীদার তারা কিন্তু টাকা দিবে, ওইভাবে ব্যবসা হবে। একটা যৌথ মূলধনী কোম্পানি, এখানে কিন্তু শেয়ার, বন্ড, ডিবেঞ্চার থেকে অর্থ আসবে। সো এইভাবে কিন্তু যখন ব্যবসা প্রতিষ্ঠানের ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকে, সেখানে অর্থায়নও কিন্তু আবার ডিফারেন্ট মেথড হয়ে যায়। সো এটা ছিল আমাদের ওভারঅল অর্থায়নের মূল কি বলবো স্বরূপ বা প্রকারভেদ। এখন আমাদের প্রশ্ন হতে পারে ভাই যে এইটা একটা আমি একটা এক্সাম্পল দিয়েছি, এমন প্রশ্ন হবে, প্রশ্ন দিয়ে বলবে যে ভাই এইটা কি হয়েছে, বা এইটা কোন অর্থায়ন ফলো করেছে, অমুকটা কোন অর্থায়ন ফেলতে হবে। গেল, বলো তো ভাইয়া, ভাইয়া আপনি কোন বই থেকে পড়াচ্ছেন? ভাই আমি কোনো বই থেকে পড়াচ্ছি না, আমি আমার স্লাইড থেকে পড়াচ্ছি। সো ম্যাক্সিমাম বইতে এরকম রাখা, আমি কয়েকটা বই মিলায় একটা স্লাইড বানিয়েছি, আমি স্লাইড থেকে পড়াচ্ছি, কোনো স্পেসিফিক বই থেকে পড়াচ্ছি না আপু। আচ্ছা, সো একটু আমাকে বলো অর্থায়নের স্বরূপ নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে কিনা, একটু আমাকে বলো তো ভাই, তোমরা কি সবাই বুঝতে পারছো কি পারো নাই, একটু বলে দাও। যদি হয় আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাবো। মেবি উই উইল হ্যাভ সাম এমসিকিউস ফার্স্ট, দেখা যাক কিছু আছে কিনা। ইয়াস, আমরা 5-7টা এমসিকিউ দেখবো, দেন এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিবে। আরে সোমা একটা প্রশ্ন আছে, ও অলরেডি এর উত্তর দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, বন্ড মানে কি? আমরা বন্ডের অধ্যায় করবো, এটা পরবর্তীতে আছে ভাইয়া। এখন বন্ডের সাথে আমাদের ওভারঅল রিলেভেন্সি নাই, আমরা বন্ড নিয়ে পরে পড়বো।
আপাতত বলো যা পড়ালাম সবাই ক্লিয়ার কিনা বলো তো, অর্থায়নের স্বরূপ ব্যাপারটা তোমরা মোটামুটি ক্লিয়ার কিনা, বই পড়লে তোমরা কি বুঝতে পারবে কিনা বলো গাইজ, ক্লিয়ার? আরে একটা প্রশ্ন আমি পরে দিতাম ভাই, তোমরা সবাই উত্তর করে ফেলতেছো। আচ্ছা আগে প্রশ্নতেই আসি। কোন অর্থায়নে আগে ব্যয় এবং পরে আয় নির্ণয় করা হয়? একমাত্র অর্থায়ন যেখানে প্রথমে ব্যয় পরে আয় নির্ণয় করা, সেটা সরকারি অর্থায়ন। তোমরা উত্তর দিয়ে দিয়েছো। ওকে, সো আই থিঙ্ক আমরা বাকিরা সবাই ক্লিয়ার। ডান, চলো তো কিছু এমসিকিউ করি। দেখো সরকারি অর্থায়ন উত্তর বলো। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি বলো? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কোনটা? কোনটা হবে? সিলেট বোর্ডের প্রশ্ন এসেছিল এটা। সিলেট বোর্ড না, আমার মনে হয় এই প্রশ্ন যদি আমি ঘাটি গত 10 বছর 2016 সাল থেকে 2025 সাল, সো এইচএসসি 25-এর প্রশ্ন হয়ে গেল। অ্যান্ড 10 বছর অ্যাটলিস্ট আমার মনে হয় সব বোর্ড মিলাইলে এই প্রশ্নটা সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, আমার মনে হয় তুমি 10 বছরে অ্যাটলিস্ট 10-12 বারের বেশি আসছে। 2-এর রাইট, সরি 7-এর উত্তর কি হবে? ইয়েস, সামাজিক কল্যাণ উইল বি দ্য রাইট অ্যান্সার। সাবাস। পরের প্রশ্ন, সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি? একই কথা, সমাজ কল্যাণ বা জনকল্যাণ। দেখো সিলেট বোর্ড 16, কুমিল্লা বোর্ড 17, 2 বছর বরাবর 2 বছর 2টা ডিফারেন্ট বোর্ডে এসেছে। পরের প্রশ্ন, সরকারি অর্থায়নে সর্বাগ্রে, সর্বাগ্রে মানে কি? সর্বপ্রথমে বিবেচ্য হয় কোনটা বলতো? সরকারি অর্থায়নে সবার আগে কোনটা বিবেচনা করা হয়? কি হবে 9-এর উত্তর? এই উত্তর একটু লিখে দাও অপশন। আচ্ছা তাহানিয়া কি তাহিয়া আক্তার উত্তর দিয়ে দিয়েছে, রাইট। এক্স্যাক্টলি 9-এর উত্তর হবে বি। সবের আগে ভাই ওরা আগে বলে আমাদের এই বছর এত টাকা ব্যয় হবে, পরবর্তী বছর এত টাকা আয়, সরি এই বছর এত টাকা ব্যয় হবে, সো উই নিড টু কালেক্ট দিস অ্যামাউন্ট অফ মানি। পরে আয়ের পরিমাণ বাইর করা হয়, দেন জনগণের কাছ থেকে আমরা বলে ট্যাক্সের টাকা দাও। আমি যখন প্রতি মাসে, মানে আমরা তো এখনো ভাই মাত্র লেখাপড়া শেষ করলাম, সো চাকরি বাকরি শুরু করছি, খুব বেশি একটা বেতন পাই না। সো পাই না বলতে বছর শেষে আমাদের, তবু আমার এখন কত 5-7 হাজার টাকার মতো ট্যাক্স দেওয়া লাগে, কারণ মিনিমাম থ্রেশহোল্ডে আসি এখনো আর কি। যে প্রথম এত লক্ষ টাকা, ইয়ারলি এত লক্ষ টাকার মধ্যে এই পরিমাণ দেওয়া লাগে। প্রথম হচ্ছিল মানে 3 লক্ষ টাকায় কোনো ট্যাক্স দেওয়া লাগে না, পরবর্তী এত টাকা দেওয়া লাগে। সো আমার এই ওয়াইজ প্রতি মাসে কত, মানে যখন বেতন আসে দেখি বেতন থেকে অ্যারাউন্ড 500-700-800 টাকার মতো আমার কেটে রাখতেছে। খারাপ লাগে সে ভাই, মানে ধরে নাও 700 টাকা যাচ্ছে। 700 টাকা মানে তো একটা ভালো রকম যদি বাইরেও গিয়ে খাই, একটা মনে করো একটা ভালো প্ল্যাটারও পাওয়া যাবে ভালো মতন, একটা মুভি টিকিট পপকর্ন দিয়ে হয়ে যাবে, তো প্যারা লাগে। বাট দেশে চলতেই হবে, আমাদের কাছে টাকা দিয়ে দেশ চলে। সো এই যে সরকার প্রথমে কি বলে ব্যয় নির্ণয় করে, দেন কোন ওয়ে থেকে টাকা ইনকাম করবে সেটা বের করে। সো ফার্স্ট অফ অল এটা তো ব্যয় গেল। পরের প্রশ্নটাই, নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত? প্রশ্নের মধ্যে যদি দেখো উৎস বহির্ভূত মানে উৎস না, সো এখানে অনেকগুলোই আছে। সরকারি অর্থ সংগ্রহ করে, অর্থ করে না কই থেকে? এক্স্যাক্টলি শেয়ার বিক্রি করে সরকার অর্থ সংগ্রহ করে না, বাইকগুলো থেকে অর্থ সংগ্রহ করে। দুঃখের কথা বলতে বলতে সরকার কই থেকে টাকা নেয় সেটাই চলে আসলে যে আয়কর থেকে টাকা নিয়ে যাবেন প্রতি মাসে আমার পকেট থেকে। আবার ব্যাংকে এখন খুলতে গেলে আপনার কি 3 নাম্বার আছে? বলে জি স্যার আছে, দেন। ওকে, মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায় এটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা অর্থায়নকে ইঞ্জিনিয়ারলি 3টা ভাগে ভাগ করে থাকি, অনেক জায়গায় 2 ভাগেও ভাগ করে। সো এইটা সাধারণত বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এটা 3 ভাগে হয়, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী। বাট আমরা যখন আমেরিকান পার্সপেক্টিভ থেকে দেখি বা ডিফারেন্ট জায়গায়, সেখানে আমরা 2 ভাগে ভাগ করা হয়, স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী। মধ্যমেয়াদী বলতে কিছু নাই। আচ্ছা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কোন অর্থায়ন বলে বলো তো? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়নটা করা হয়ে থাকে সেইটাকে কেমন অর্থায়ন বলা হয়? দ্রুত বলো।
12 উত্তর, দ্য রাইট অ্যান্সার ইজ 12 সি এক্স্যাক্টলি, ব্যবসা অর্থায়ন গেল। সো আমরা আমাদের একটা মেজর টপিক কিন্তু কভার করলাম। তো আবারও ছোট্ট করে বললি, তোমরা যারা মাত্র ক্লাসে আসছো বা দেখো নাই ভাই, আমাদের কিন্তু অনলাইন কোর্স শুরু হচ্ছে একদম এই পূজার বন্ধ, এই মান্থের এন্ডে 2 সপ্তাহ পরে। আমরা আর মাত্র 3 সপ্তাহের মাথা থেকে নেক্সট উইক মানে নেক্সট মান্থের 4 তারিখ পর্যন্ত, আমাদের 4 বা 5 তারিখ পর্যন্ত পূজার বন্ধ আছে মোটামুটি। সো আমরা কিন্তু এরপর থেকে 6 তারিখ থেকে মোস্টলি আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু করে দিয়েছি। সো তোমরা যারা আমাদের এই কোর্সে এখনো ভর্তি হো নাই, দ্রুত এনরোল করে ফেলো ভাই। আমরা কিন্তু ক্লাস শুরু করব এবং আমরা খুব দ্রুতই একটা একটা চ্যাপ্টার সব কভার করে ফেলবো। অ্যান্ড চ্যাপ্টার কী আছে না আছে আমরা কিন্তু একটু আগে বলেছি। সো পেইড ক্লাসে মানে লাইভ ক্লাস থাকছে, অ্যাপের মধ্যে লেকচার শিট, ক্লাস স্লাইড, ডেইলি এক্সাম, আর অনেক কিছু। সো আর এখানে সময় নষ্ট না করি, অর্থায়নের নীতিসমূহ। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফ্রম দিস চ্যাপ্টার। আমাকে যদি বলা হতো, শুরুতে বলেছি যে বললো ভাই রাইয়ান তোমাকে 10টা বোর্ডে 9টা বোর্ডে বেসিক্যালি প্রশ্ন দেওয়া হলো, এই অর্ধেকে একটা করে প্রশ্ন করবে, দেখা যাবে 9টা বোর্ডের মধ্যে 8টা বা 9টা বোর্ডে এই টপিক থেকেই প্রশ্ন করতেছি, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফ্রম দিস চ্যাপ্টার। এবং এখান থেকে শুধুমাত্র এইচএসসিতে না, তোমরা এইচএসসিতে পরে অ্যাডমিশনও তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। আচ্ছা, সো অর্থায়নের নীতি, প্রত্যেকটা জায়গাতেই কিছু নীতি ফলো করে। মানুষের ব্যক্তিগত নীতি থাকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সব কিছুর কিছু না কিছু নীতি আমরা দেখবই। অর্থায়ন হচ্ছিল আমাদের ওভারঅল কি দেখেছি, বাট এরও কিছু নীতি আছে। এই 3টার বাইরে আরও শত শত নীতি আছে, অনেক কিছু তোমরা পাবা, বাট এই 3টা ছিল মোস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। এখান থেকে প্রশ্ন হবে। তো প্রথমটা কি, ঝুঁকি এবং মুনাফার নীতি। ঝুঁকি মুনাফার নীতি 2 নাম্বার, তারল্য ও মুনাফা, এবং 3 নাম্বার পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। আমরা একটা একটা করে আসি। ফার্স্ট অফ অল আসি হচ্ছিল আমরা ঝুঁকি এবং মুনাফার নীতি। ঝুঁকি মুনাফা নর্মাল কনসেপ্ট বলি, আমার লেখা বাদ দাও। তোমার কাছে এখন 50 লক্ষ টাকা আছে, ফাতেমা আক্তার নীতি। ওকে ভাইয়া, পেইড ব্যাচে কি বেসিক থেকে পড়ানো হবে? অবভিয়াসলি ভাই, পেইড ব্যাচে এরকম অনেক স্টুডেন্ট থাকবে যারা মনে করো সায়েন্স থেকে আসছে, এসএসসি সায়েন্স ছিল। সো অ্যাজ এ ক্লাস আমরা এমনভাবেই তোমাদেরকে ট্রিট করব যে তোমরা লাইফে ফার্স্ট টাইম ফাইন্যান্স দেখতেছো, বেসিক থেকে অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স, যেগুলো সব জায়গায় আমরা যাবো। সো কোনো টেনশন নেই, অবভিয়াসলি আমরা বেসিক থেকে পড়াবো ভাই। মানে আমরা এইভাবে ট্রিট করবো, তোমরা কিছু পড়ে আসো না। এবং এইচএসসির বইগুলো এইভাবেই করা হয়, কজ অনেক শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স থেকে আসে, সো ওদেরকে তো পড়াতে হবে। সো বইগুলো এইভাবেই থাকে। আমরাও যেহেতু এনসিটিবির অনুমোদিত বইগুলোর কন্টেন্ট থেকে, আউটরো থেকে আমরা আমাদের কন্টেন্ট বানাই আমরা, বাট এনসিটিবির যেই ফ্লো দেওয়া থেকে সেই ওয়াইজ আমরাও কিন্তু অবভিয়াসলি বেসিক থেকে পড়াবো। ওকে, ব্যাক টু স্টাডি। ওকে, সো ঝুঁকি এবং নীতি। তোমার মোট 50 লক্ষ টাকা আছে, তুমি টাকাটা ইনভেস্ট করবা। তোমাকে বলা হলো ভাই টাকাটা কই রাখবি? তুমি বললো আমি ব্যাংকে রাখবো। ব্যাংক তোমাকে কত টাকা দিবে? ব্যাংক তোমাকে দিবে 10% ইন্টারেস্ট। তুমি খুশি ভাই, টাকা রাখলাম, টাকা ফেরত পেয়ে যাব। ইয়াস, পসিবল। সো রিস্ক নেই, আমার কম। তোমাকে তো বলাই না তুমি ব্যাংকে রাখ না, তুই শেয়ারে ইনভেস্ট কর। যদি শেয়ারে ইনভেস্ট করতে বলা হয়, তুমি কি কখনোই ওই, যদি বলা হয় শেয়ারে তুমি 10% তোমাকে লাভ দিবে, 10% লাভ তো হবেই তোর 1 বছরে। যদি কেউ তোমাকে বলে তুমি কি শেয়ারে 10% রাখবা? ব্যাংকে টাকা রাখলে আমি 50 লক্ষ টাকা 1 বছর 5 লক্ষ টাকা পাবো। এইখানে আমি টাকা রেখেছি, আমি টাকা ফেরত পাবো, কোনো রকম কোনো কনফিউশন নাই। শেয়ারে টাকা দিলাম 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা আমার হয়তো বা লস হয়ে এন্টায়ার 50 লক্ষ টাকা 15 লক্ষ টাকা তো নেমে আসতে পারে আমার শেয়ারের দাম কমে। আর রিস্ক তো, হ্যাঁ রিস্ক তো আছে ভাই। এইখানে আমার রিস্ক আছে। তোমাকে এখন বলে ভাই তুমি শেয়ার ইনভেস্ট করো, কয় টাকা হবে? তুই তো 5 লাখ টাকা পাবি, তুমি কখনো কি শেয়ার ইনভেস্ট করবা? কজ তোমার রিস্ক আছে ভাই। তোমার ব্যাংকে রাখতেছো তুমি টাকা, ভাই ব্যাংকে তোমার রিস্ক নেই 10%। শেয়ারে তুমি টাকা রাখতে রাজি হবা কখন? ভাই যদি আমাকে
35 বা 40% দেওয়া যায় বছর শেষে রিটার্ন, তাহলে আমি রাখতে রাজি আছি। ভাই কেন তুমি 40% চাও? আমি ব্যাংকে টাকা রাখতেছি, আমার রিস্ক নেই, 10% পাবো। শেয়ারে এত রিস্ক, আমি একদম আমি চাঙ্গে উঠতে পারি লস খেয়ে, তবুও আমি 10% খুশি থাকবো? নিশ্চয়ই না, আমাকে বেশি টাকা দিতে হবে। যেইখানে রিস্ক বেশি সেইখানে প্রত্যাশিত মুনাফার হারও বেশি। আমি রিস্ক নিতে রাজি আছি। কখন রিস্ক নেবো ভাই? আমার যখন বেশি প্রফিটের চান্স থাকবে। আমার কখন রিস্ক নিতে হয়? যখন আমার নর্মালের থেকে বেশি প্রফিট করার, বেশি কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, আমি তখনই রিস্ক নেই। ফাইন্যান্সও সেম জিনিস ভাই, মোর রিস্ক মোর রিটার্ন। যেখানে রিস্ক বেশি সেইখানে রিটার্নের সম্ভাবনা বেশি, যেখানে রিস্ক কম সেখানে রিটার্নের সম্ভাবনা কম। সরকারি জায়গায় টাকা রাখলে টাকা সবচেয়ে কম, কারণ কি ভাই, সরকার সাধারণত কোনো ঝামেলায় নেই, টাকা ফেরত পাওয়া যাবেই, সরকারের টাকা কোনো মাইট যায় না। হ্যাঁ ভাই, সরকার দেউলিয়া হয় না হয়, আমি আমার জীবন দশায় গ্রিসকে শুনেছি দেউলিয়া হওয়ার জন্য, বা অন্য অন্য কদিন আগে আমি শ্রীলঙ্কাকে দেখেছিলাম 3-4 বছর আগে, যখন ওদের কত 2000 কিছু বছর আগে শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ হয়েছিল, কিন্তু সমস্যা কি হচ্ছে, আবার ঘুরে দাঁড়িয়ে আছে, টাকা সবাই ফেরত পাবে। সো টাকা ফেরত যাবে না, বাট হ্যাঁ আমি শেয়ারে দিলাম, আমার লস হইতে পারে। ব্যাংকের রিস্ক কম। বর্তমানে কিছু ব্যাংকের মধ্যে অ্যামালগেশনের হওয়ার একটা কথা চলছে বাংলাদেশে, মানুষের অনেক বেশি কনফিউশন, টাকা কি হবে না হবে, টাকা পাবো কি পাবো না, অবস্থা খুব একটা ভালো না। 5ই আগস্টের পর অনেক ব্যাংকের টাকা লুট হয়ে যাওয়ার জন্য। সো এইখানে তবুও রিস্ক আছে, বাট না, সরকার সেখান থেকে, কেন্দ্রীয় ব্যাংক সেইখানে ইন্টারভিন করে সবকিছু সলভ করার ট্রাই করবে, বাট রিস্ক হালকা আছে। তাই সরকারের রিস্ক কম, বাট ব্যাংক হলো সামান্য রিস্ক আছে, একটু একটু বেশি। শেয়ার মার্কেটে অনেক বেশি। শেয়ার মার্কেটে হইলে হয়তো বা তোমার টাকা 2 মাসে ডবল হইতে পারে। আমি রিসেন্টলি একটা বলি, আমি হালকা পাতলা শেয়ার মার্কেটে একটু সামান্য পরিমাণে ইনভেস্ট করি, মায়ের খাইছে গত বছর অনেক লস খেয়ে, বাট এমন আমি দেখেছি টাকা 1 মাসে ডবল হয়ে গেছে ভাই। বা ডবলের কথা বাদ দিলাম, উইদিন 3 মান্থস একটা 20 টাকা দামের শেয়ার দাম 180 টাকা হয়ে গেছে। কত গুণ ভাই? 9 গুণ। তুমি 100 টাকা রাখলে 900 টাকা হয়ে যাচ্ছে, হাই রিটার্ন। বাট ভাই এমনও হয়েছে একদিনে একটা কোম্পানির শেয়ারের দাম অর্ধেক পড়ে গেছে। তোমার গতকালকে রাতে ঘুমাইছো তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা নিয়ে, পরবর্তী রাতে তোমার হয়ে গেছে হচ্ছিল 25 লক্ষ টাকা। নর্মালি হয় না, 10%-এর কম বেশি হয় না একদিনে, বাট হ্যাঁ কিছু সময় একটা সিস্টেম আছে, স্পট ট্রেড হয়, ওই সময় হলে কোনো লিমিট থাকে না ভাই। একটা কক্সবাজারের একটা ফেমাস কোম্পানি, নাম বলবো না, সেই শেয়ার তোমার একদিনে প্রায় 50-45-50% কমে গেছে। তোমার কালকে তোমার পকেটে ছিল 100 টাকা, অ্যাসেট আজকে হয়ে গেছে 50 টাকা। সো হাই রিস্ক। তুমি কখন রিস্ক নেবে? যখন তোমার রিটার্ন আছে। সো আমাদের এই নীতিটা এই কথাটাই বলে, বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফা তত বেশি হবে। ভাই আমি রিস্ক নিব, আমাকে তুমি বেশি রিটার্ন দিবা না ভাই, এই চুদুর বুদুর কিন্তু চলবে না। হাই রিস্ক হাই রিটার্ন বিনিয়োগ হতে। আচ্ছা, এটা তো বুঝলাম আমাদের নীতিটা কি, যে ভাই রিস্ক বেশি হলে সেখান থেকে আমার রিটার্নের সম্ভাবনা বেশি হয়। আচ্ছা, বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। সো ঝুঁকিটা কি ভাই? আমার যে প্রত্যাশিত মুনাফা আমি করলাম, এবার আমি 20% মুনাফা করব, বাট হইল মাত্র 12%, যে 8% কম। এই কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকি গ্রহণের জন্য যে অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করে তাকে ঝুঁকি অধিহার বলে। আমি শেয়ারে ব্যাংকে ইনভেস্ট করলে 10% পাবো, বাট শেয়ারে ইনভেস্ট করলে তো ঝুঁকি বেশি ভাই। আমি বলছি না, আমার এখানে 32% লাগবে। সো এই যে একটা এক্সট্রা 22%-এর খেলা কেন নিচ্ছি? বিকজ আমি রিস্ক নিচ্ছি এক্সট্রা। এই যে এক্সট্রা রিস্ক নেই না, এইটাকে বলা হয় ঝুঁকি অধিহার। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখে নিব, ঝুঁকি এবং মুনাফার মধ্যে কেমন সম্পর্ক। অনেক প্রশ্ন আসে। একটা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, কারণ ঝুঁকি বেশি হলে মুনাফার পরিমাণ বেশি। সরকারি বন্ডে বিনিয়োগ করলে ঝুঁকিমুক্ত, যেমন সরকারি বন্ডে বিনিয়োগ করা ঝুঁকিমুক্ত, কারণ সেখানে আমার টাকা ফেরত আসবে, তাই সরকারি বন্ডের আয় কিন্তু কম। দেখো তোমার ঝুঁকি, তুমি একটা ইনভেস্ট করলো, তুমি ভাই 10% পাবাই, সো ধরে নিচ্ছি। সো এইটা ঝুঁকি মুক্ত মুনাফার হার, এরটুক ঝুঁকি। কিন্তু ভাই আমি ইনভেস্ট করলাম ওই যে শেয়ারে 35%, অনেক বেশি। সো এক্সট্রা 10% আমি ভাই ঝুঁকি না নিয়েও পাইতাম ব্যাংকে ইনভেস্ট করলে, বাট আমি আরেকটা ইনভেস্ট করলাম 35% ইসের, এখানে একটা এক্সট্রা ঝুঁকি আছে 22%। এইটাকে বলা হচ্ছে ঝুঁকি অধিহার। মানুষ কেন এই ঝুঁকি নেয়? বিকজ এক্সট্রা অ্যামাউন্ট অফ প্রফিট, দ্যাটস ইট। দেখো ধর নাও এবিসি লিমিটেড সরকারি বন্ডে বিনিয়োগ করেছে এবং প্রাপ্ত মুনাফা 10%। সরকারি জায়গায় বিনিয়োগ করছে 10% পাবে। সরকারি বন্ডে বিনিয়োগ করছে ভাই, কোনো ঝুঁকি নাই। সো তিনি
এইটা করছে 10% এবং তিনি এছাড়াও তিনি ঝুঁকিপূর্ণ সম্পদ অর্থাৎ একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করছে যেখানে সে 25% পাবে। এখন দেখো সরকারি বন্ডে যে 10% করছে এইটা ঝুঁকিমুক্ত ভাই, টাকা সে ফেরত পাবেই। সো বন্ডের সুদ ও আসল পরিশোধের কোনো অনিশ্চয়তা বা দেউলিয়ার সম্ভাবনা নাই, এর জন্য ঝুঁকি নেই এবং এইটার পরিমাণ কত 10% সরকারি বন্ডের। আর শেয়ারে বিনিয়োগ করছে 25%, এখানে ঝুঁকিপূর্ণ, কত ঝুঁকি আছে কারণ এইখানের আয় সুনিশ্চিত নয়, আমার লস হয়ে 0% নেগেটিভে হয়ে যেতে পারে, রিস্ক আছে। সো এই টাকার হচ্ছিল 25% নিচে। সো এই যে একটা গ্যাপ 10% আর 15%, এই গ্যাপটাকে বলা হয় ঝুঁকি অধিহার। ঝুঁকি অধিহার কেন দু একবার বললাম বস, মাঝে মধ্যে আমাদের প্রশ্ন হয় ঝুঁকি অধিহার বলতে কি বুঝো, ঝুঁকি অধিহার কি, বা নিচের প্রশ্ন থেকে ঝুঁকির অধিহার বলো, একটা আমাদের এন থেকে চলে আসতে পারে। সো ঝুঁকি অধিহারকে আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। আর তোমার মূল কনসেপ্ট ঝুঁকি এবং মুনাফা, এদের মধ্যে একটা ভাই বন্ধু বন্ধু সম্পর্ক, যে ভাই আমি বাড়লে তোমার বাড়ার সম্ভাবনা, ঝুঁকি বেশি থাকলে আমার আয় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো প্রথম নীতি গেল ঝুঁকি, তারল্য এবং মুনাফা নীতি। স্লাইডের পর আমি এটা পড়বই না। তারল্য জিনিসটা কি? তারল্য জিনিস হচ্ছিল ভাই একটা অ্যাসেটকে কত দ্রুত নগদ টাকায়, ভাই ক্যাশ, তরল, তারল্য, একটা অ্যাসেটকে কত দ্রুত আমি নগদ টাকায় রূপান্তর করতে পারবো। এই আমার সামনে একটা হচ্ছিল ডিজেআই এর, ওই যে আমি কথা বলছি মাইক সেট দেওয়া, এইটা একটা অ্যাসেট, এইখানে এই ফোনও একটা অ্যাসেট। সো আমি চাইলে আজকে দোনোটা, আমি ফোনটা যত দ্রুত বিক্রি করতে পারবো এইটা আমি অত দ্রুত বিক্রি করতে পারবো না, বা এটা আমার অ্যাসেট, আমার আছে টাকা প্রয়োজন, আমি ফোনটা বিক্রি করে টাকা নিয়ে আসতে পারবো, এইটা বিক্রি করে টাকা পাবো আমি, দোনোটাই কিন্তু মানুষ কেনে। কিন্তু ফোনটা মেবে বসুন্ধরায় গেলে যত দ্রুত ফোনটা আমার বিক্রি হবে এই জিনিসটা তত দ্রুত আমার হবে না, মেবি একটু লেট হবে। সো একটা অ্যাসেট কত দ্রুত নগদ টাকায় রূপান্তর হবে সেইটা ওইটা তারল্যের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যত বেশি দ্রুত নগদ টাকায় রূপান্তর হবে তার তারল্য তত বেশি। আই থিঙ্ক তারল্য বিষয়টাকে তোমরা বুঝতে পারছো। এবং একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় তরল অ্যাসেট কি? ক্যাশ। এর থেকে বড় তরল সম্পদ কিছু নাই, কজ ক্যাশ দিয়ে আমি সবকিছু করতে পারি, বা ব্যাংকের টাকা ক্যাশের মতো ব্যবহার করা যায়। সো ব্যাংকে জমানো টাকা, দেন ক্যাশ, সবগুলো তরল সম্পদ। শেয়ার একটু কম, সবসময় চাইলে বিক্রি করা যায় না, বন্ড আরো হার্ড। সো এখন তারল্যের সাথে এইখানে তারল্য বলতে নগদ টাকায় বোঝানো হচ্ছে। সো আমি নগদ ধরি, তারল্য ও মুনাফা নীতি। সো একটু আগে দেখলাম ঝুঁকি আর মুনাফার সাথে একটা ভালো সম্পর্ক, ভাই পজিটিভ। তারল্য আর মুনাফার মধ্যে কি সম্পর্ক আমরা এখন দেখবো একটা এক্সাম্পল। দেখো যখন তারল্য অধিক হয়, যখন তারল্য আমার অধিক হচ্ছে তখন মুনাফা আমার কম হচ্ছে। আবার তারল্য যখন আমার কম তখন আমার মুনাফা বেশি। ভাই কাহিনী কি হয়েছে? কাহিনী আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বসো। সো তিনটা সিনারিও, সিনারিও 1, সিনারিও 2, সিনারিও 3। আমি একটা মুদি দোকানদার, আমাদের যে গলি, আমাদের পাড়া, ওইখানে হচ্ছিল আমি আমার গলির মধ্যে একটা মুদি দোকান রাখছি, এখানে আমি নর্মাল স্টেশনারি, নুডলস, শ্যাম্পু, নর্মাল একটা মুদি দোকান চালাই। আমার প্রতি মাসের শেষে বিক্রি বাট্টার পরে মোট 1 লক্ষ টাকা জমে। ভাই যেই পরিমাণ টাকা আমি বিক্রি করি আমার মাস শেষে অন অ্যাভারেজে 1 লক্ষ টাকা জমে। এখন আমার ওই 1 লক্ষ টাকা তো ভাই আমি রেখে দিব না, ওইখানের দোকান চালাইতে, অর্থাৎ আমার অনেক জিনিসপত্র প্রতি মাসে বিক্রি হয়ে যায়, কিছু জিনিসপত্র কেনা লাগে, আবার আমার রিস্টক করা লাগে, কিছু ক্যাশ টাকা লাগবে, দেন যে দোকানের ভাড়ার ব্যাপার আছে একটা, তারপরে আমার ওইখানে হচ্ছে 2-1 জন কর্মচারী কাজ করে, ওদেরকে বেতন দিতে হবে, দেন কারেন্টের বিল, এরকম জিনিসপত্র আমার কিন্তু কেনা লাগে, দেন এই যে আইসক্রিম ফাইসক্রিম থাকে কিনতে তো হয় প্রতি মাসে, তাই না? সো আমার এর জন্য অ্যারাউন্ড 30,000 টাকা প্রয়োজন হয়। সো 1 লক্ষ টাকা থেকে আমি 30,000 টাকা রেখে দিলাম, আমার দোকানের ড্রয়ারে রাখলাম, ভাই ক্যাশ টাকা আমার লাগবে। বাকি থাকে কত? বাকি থাকে 70,000। এই টাকাটাকে আমি ফেলে রাখবো? ভাই পড়ে থাক, নিশ্চয়ই না। আমি এটা কি করবো? ব্যাংকে রাখলাম। ব্যাংকে রাখলাম, কি দিল? ব্যাংকে আমাকে 10% মুনাফা দিল 70,000 টাকার, এবং 70,000 10% 7,000 টাকা। সো
আমি 1 লক্ষ টাকার 30,000 টাকা যখন আমি ক্যাশ রাখতেছি তখন আমার মুনাফা হচ্ছে 7,000 টাকা। কারণ কি বাকি 17,000 ইনভেস্ট করছি, 10% ইন্টারেস্টে 7,000 টাকা গেল। দুই আমি ডিফারেন্ট সিনারিও, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আমি 20,000 টাকা রাখলাম। যে ভাই লাস্ট মান্থে আমি 30,000 টাকা রাখছিলাম, আমার ড্রয়ারে 2-3,000 টাকা বাইচে গেছে, আমি এবার 20,000 টাকা রাখি। কি করলাম, আমি তরল কিন্তু কমাই দিলাম আগে থেকে, 30,000 টাকাতে 20,000 টাকা করলাম, বাকি থাকতেছে কত, বাকি থাকতে 80,000 ইনভেস্ট করতেছি। 80,000 টাকা 10% কত পাবো বলো তো, 8,000 টাকা। এটা কি বেড়ে যাচ্ছে? দেখো আমার তরল ছিল আগে 30,000, কমে হইলো 20,000, ওইদিকে আগে মুনাফা হয়েছিল 7,000, এখন বেড়ে হলো 8,000। অর্থাৎ আমার যখন তারল্য কমে যাচ্ছে তখন আমার মুনাফা বাড়তেছে। তারল্য কমতেছে মানে কি ভাই, আমি আমার কোম্পানির কাছে ক্যাশটা কম রেখে বাকিটা বিনিয়োগ করলাম। সো যত কম ক্যাশ বিনিয়োগ তত বেশি, লাভ তত বেশি। উল্টা সিনারিও, 3 নম্বর সিনারিও, এই মাসে আমি আমার কাছে 40,000 টাকা রাখলাম, বাকি থাকতেছে কত, 60,000 টাকা। আমি বিনিয়োগ করলাম, 10%-এ কত আসবে, 60,000 10% 6,000 টাকা। আমার মুনাফা কমে যাচ্ছে। দেখো যেই তারল্য বেড়ে গেছে মুনাফা কমছে। কারণ কি ভাই, আমার 1 লাখ টাকা থেকে আমি বেশি টাকা ক্যাশ রাখছি, ইনভেস্ট করতে পারছি কম, আমার লাভ হয়েছে কম। নাও ইট এন্টায়ারলি মেক সেন্স। যখন টাকা বেশি রাখতেছে আমি কাছে রেখে দিচ্ছি, আমি কম বিনিয়োগ করতেছি, আমার মুনাফা কম হচ্ছে। আবার আমি টাকা কম রাখতেছি, তাহলে বেশি টাকা বিনিয়োগ করতেছি, লাভ বেশি হচ্ছে। সো তারল্য ও মুনাফার আরেকটা নাম আছে, তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য বাড়লে মুনাফা কমবে, তারল্য কমলে মুনাফা বাড়বে। এখন কথা ডিফারেন্টলি দেখো ভাই, 30,000 টাকা আপনার আইডিয়ালি লাগে, আপনি 20,000 টাকা রাখলেন, আপনার সমস্যা হয়েছে না? সমস্যাটা হয়েছে, আমি মাসের 20 তারিখের পরে গিয়ে আমি আমার কর্মচারী বেতন দিয়েছি, ভাড়া দেওয়ার পরে আমি দোকানে আইসক্রিম আর কোক কিনতে পারি না, কারণ ভাই ক্যাশ টাকা শেষ হয়ে গেছে, আমাকে বাকিতে মাল দেয় নাই, আমার ফ্রিজে আইসক্রিম ছিল না, এবং কর্মচারী কাস্টমার এসে আইসক্রিম পেয়েছে পাইনি, ফেরত চলে গেছে, পাশের দোকানে চলে গেছে। কয়েকজন কাস্টমার বিরক্ত হয়ে 3-4 দিনে পাশের দোকানে কেনা শুরু করছে, আমি কেনেই না এই জায়গায়। আমার কিন্তু টাকা কম থাকলে এই সমস্যা হবে। দেন টাকা কম থাকলে আমার চলতে সমস্যা হয়ে যাবে। আবার ভাই আপনি এই মাসে বেশি টাকা রাখছেন, আপনার সমস্যা নেবে, হয়েছে তো আমার মাস শেষে দেখা গেছে আমার 31,000 টাকায় আমার কাজ শেষ হয়ে গেছে, বাকি 9,000 টাকা আমি ফালা রাখছিলাম। যে ওই 9,000 টাকা যদি আমি প্রপারলি ইনভেস্ট করতাম, আমার 900 টাকা কিন্তু লাভ আসতো বছর শেষে। সো তারল্য এবং মুনাফা নীতি তোমাকে এই জিনিসটা বলে, তুমি বেশি টাকা রাখলে, তারল্য টাকা রাখলে কম মুনাফা হবে, কম ক্যাশ রাখলে বেশি মুনাফা হবে। সো ইউ হ্যাভ টু বি ইন দ্য মিডিল, এমন একটা পজিশনে যেখানে তোমার ক্যাশ টাকা বেশিও থাকবে না, কমও থাকবে না, অ্যাকুরেট থাকবে। অ্যান্ড এটা থাকলে ভাই তুমি তোমার প্রয়োজনীয় খরচও করতে পারবা এবং তোমার প্রপার লাভও হবে। সো ভাইয়া এইটা কোন অধ্যায়? আচ্ছা আমরা এটা প্রথম অধ্যায় করছি ভাইয়া, গেল। সো এইটা ছিল আমাদের সেকেন্ড নীতি। এইবার আমি দেখো তারল্য এবং মুনাফার মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। ধরে নাও এখানে আমরা ওই যে চার্ট করছি না, 10, 20, 30, 40, 10। সো যখন আমাদের এই লেভেলে হবে তখন দেখো তারল্য বেশি মুনাফা কম, একটু উপরে উঠলাম, এইখানে আসলাম যেখানে আমার তারল্য এই লেভেলে বেড়ে গেছে, মুনাফা কমে গেছে, যে লেভেলটা মানে মুনাফা কম তারল্য বেশি। মনে করো আমি এখন মুনাফা 40-এ, তারল্য 10-এ, অর্থাৎ তারল্য এবং মুনাফার মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। এই চার্টটা এমন ইম্পর্টেন্ট আমি বললাম উদাহরণ দিয়ে। আমার লাস্টের নীতিতে আসি, পোর্টফোলিও বৈচিত্র্য নীতি। আমি এই নীতি পড়া তোমাদের কাছে প্রশ্ন নিব গাইজ, প্যারা নেই। দেখো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলতে বোঝায় বিনিয়োগকৃত অর্থ একটি সম্পদ বা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করো। ভাই আমার 100 টাকা আছে, আমি 100 টাকা একটা কোম্পানিতে বিনিয়োগ করলাম, এ কোম্পানিতে, কোম্পানি লস করলো, আমার সব টাকা ধরে লস। অন্য জায়গায় আমার ভাই 100 টাকা আছে, আমি 3টা কোম্পানিতে বিনিয়োগ করলাম, 40, 35, 25, কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি। কোম্পানি এ লস করছে বাট কোম্পানি বি সি লাভ করছে, আমার টাকা উঠে গেছে, আমার লস হয় নাই। সো পোর্টফোলিও বলে ভাই তুমি তোমার টাকা একটা জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় বিনিয়োগ করো। এবার আমি একটা স্টোরিতে চলে আসি। দেখো একটা মেয়ে সুন্দর শাড়ি পরা, সুন্দর দেখতে, একটা নিয়ে যাচ্ছে আর কি, এক ঝুড়ি নিয়ে যাচ্ছে, ওই যে কি বলে ডিম নিয়ে যাচ্ছে। কথায় আছে ডু নট
পুট অল ইউর এগস ইনটু ওয়ান বাস্কেট। বাদ দিয়ে এটা গল্পে ব্যাক করি। তোমরা যারা সিটি কলেজে আছো, এখানে একটা স্যার ছিল, স্যার আমাদের গল্প বলেছে। সো একটা গ্রাম না, এটা অনেক আগে আর কি, যেখানে রাজ্য ছিল, এখানে একটা গ্রামে খুব সুন্দর করে একটা মেয়ে, 20-25 বছর বয়স, একদম খুবই সুন্দর একটা মেয়ে। তারা মোটামুটি ছোটোখাটো জমি জমা বলতে তাদের বড় মানে নিজেরা আছে। তারা বাজারে মেইনলি তারা ছিল মুরগির ডিম বিক্রি করে, অনেক মুরগির খামার আছে, বড় খামার, সো এখান থেকে ডিম বিক্রি করে। সো কয়েকটা মানে অনেক যতগুলো মুরগি আছে ডিম দেয়, তারা ভালো ডিম দেয়, সেটা বিক্রি করে, এইভাবে তাদের সংসার চলে। অ্যান্ড মোটামুটি আর কি সেই মেয়ের ওই মানে রাজ্যের যে রাজার ছেলে, রাজপুত্র, তাকে একটু পছন্দ হয়েছে। অ্যান্ড সে একদিনকে বলেছে যে মানে রাজার পুত্রকে বলেছে যে আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে বিয়ে করতে চাবে না। তখন রাজা বলে দিয়েছে দেখো তোমার দ্বারা আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা তো যাচ্ছে না এবং এটা তো মেলে না, সো এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। মেয়েটা খুব অভিমান করে, আমি এত সুন্দর, আমাকে এই করে দিয়েছে। সো একদিন ও এরকম মাথায় ডিম নিয়ে যাচ্ছে এবং খুব রাগে আছে যে সে আমাকে এই করেছে, করুক, অসুবিধা নেই, আমি আজকে ডিম বিক্রি করবো এইভাবে। আমি অনেকগুলো ডিম নিয়ে যাচ্ছি, আর ডিম নিয়ে যাবো, এগুলো বিক্রি করবো, আমার এই টাকাগুলো হবে। আমি ওই টাকাতে আরও কতগুলো মুরগি কিনবো, বেশি মুরগি আসবে, ওই মুরগি আর অনেকগুলো ডিম দিবে। যখন অনেকগুলো ডিম হবে, আমি অনেক বেশি ডিম দিবে, বেশি বিক্রি করে আমি তখন ছাগল কিনবো, ছাগল কাছে দুধ দোয়াবো, সেই ছাগল দুধ দোয়াবে, দুধ বিক্রি করবো, আরও ছাগল কিনবো, আরও দুধ দোয়াবে, সেটা কিনে আমি গরু কিনবো, গরু থেকে আস্তে আস্তে দুধ আসবে, গরুর মাংস বিক্রি করবো, একটা থেকে আস্তে আস্তে গরুর দুধ বিক্রি করে আরো গরু কিনবো, অনেকগুলো গরু হবে এবং আমরা এই এরিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী পরিবার হয়ে যাব এবং তখন আমি টাকা হয়ে যাবে এবং তখন একটা বিশাল বাড়ি কিনবো আমরা, মানে রাজাদের মতো বাড়ি হবে, সামনে বিশাল বড় থাকবে, ওই যে মানে কি বলে ঘাট বাঁধানো বিশাল বড় পুকুর, দিঘি টাইপের থাকবে। সো ওইখানে আমরা বসে থাকবো, আমি বসে থাকবো এরকম। সো কোনো এক বিকালে আমাদের টাকা পয়সা হয়ে গিয়েছে, আমরাও ধনী, কোনো এক বিকালে তখন রাজারা বলবে যে না, ওই পরিবার তো ধনী হয়েছে, আমরা ওই পরিবারের সাথে সম্পর্ক করতে পারি। রাজার পুত্রকে বলবে যাও তুমি দেখো এই মেয়েকে তুমি প্রস্তাব দাও। তখন রাজার পুত্র আসবে, মেয়েকে প্রস্তাব দিবে। সেই দিন এই মেয়েটা যখন রাজার পুত্র সে বলবে যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তখন মেয়ে এরকম মাথায় একটা বিয়ে করবে যে না, আমি তোমাকে বিয়ে করবো না। সো এই এরকম করতে করতে ও যে হাঁটতেছিল, তো কল্পনার মধ্যে মাথার এরকম ঝাড়ি মারে, সব ডিম পড়ে যায়। সো ও কল্পনার মধ্যে যেতে যেতে ওর সবগুলো ডিম ফেলে দেয় ইভেনচুয়ালি। বাট ওর এই ডিম থেকে আরও ডিম কিনবে, সেইখান থেকে বেশি মুরগি কিনবে, সেখান থেকে বেশি ডিম হবে, করতে করতে দেখো একটা ঝাঁকি দেওয়াতে সবগুলো ডিম পড়ে যায় এবং ওর সকল যে স্বপ্ন, আবার ডিম হবে ঠিক আছে, বাট ডিম থেকে আবার বিক্রি করবে, বাট এই যে আজকে যেতে যে একটা প্ল্যান করছিল, সব নষ্ট হয়ে যাবে, হয়ে গেছে বেসিক্যালি। এখন যদি মনে করো সবগুলো ডিম মাথায় না নিয়ে, কিছু মাথায় নিত আর কিছু হাতে নিত, হয়তো বা ওর স্বপ্ন একবারে মাটিতে ঘুরাইতো না, অর্ধেক ডিম হাতে থাকলে অর্ধেক পড়তো, ঠিক আছে আমার অর্ধেক ডিম পড়ে গেছে, বাট বাকি অর্ধেক দিয়ে আমি বিক্রি করে আরও কিছু, আগে 10 মুরগি প্ল্যান করছিলাম, এখন তো 4-5টা মুরগি কিনে আনবো, হয়তো একটু সময় লাগবে, বাট আমি কিন্তু ইজিলি দাঁড়াতে পারবো, কারণ আমার কাছে কিছু আছে। বাট ও সবগুলা ডিম একটা পাত্রে রাখছে, একটা বাস্কেটে রেখেছে বলে ওর স্বপ্ন একেবারে ভেঙে গিয়েছে। এই জন্যই বলা হয়েছে ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সব টাকা এক জায়গায় বিনিয়োগ করো না ভাই, মাল্টিপল জায়গাতে করো, এতে তোমার লস হলে লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। ধরে নাও কয়দিন আগেও প্রচুর ফ্রিল্যান্সিং হতো, অনেক কিছু হতো, বা অনেক কিছু ছিল আর কি। সে একদিন মনে করো তার সকল টাকা দিয়ে একটা ফার্ম করলো যে শুধুমাত্র মানুষের এই কাজ করে দিত, বাট এআই আসার জন্য কিন্তু তার ব্যবসা পুরো ধ্বংস হয়ে গেছে এখন। সো সে যদি আগে তার একটা ব্যবসা সব টাকাতে না করে 2-3 ডিফারেন্ট করতো, একটা হয়তো বা মনে করো মানুষের ফ্রিল্যান্সিং করতো, একটা অন্য কিছু কাজ 2-3 মিলা, তাহলে হয়তো বা এআইয়ের জন্য ওই ফ্রিল্যান্সিং বাড়ি খাইলে বাকি দুটো কিন্তু চালা নিতে পারতো। সো এইভাবে আমরা পোর্টফোলিও নীতি অনুযায়ী আমার এক টাকা ইনভেস্ট করি না, আমার নির্দিষ্ট পরিমাণ টাকা আমি মাল্টিপল জায়গায় ইনভেস্ট করি, করলে কি হয় আমার ঝুঁকি কমে যায়। সো এই পোর্টফোলিও থিওরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরিজ ইন দি ফাইন্যান্সের কি বলবো মানে হিস্ট্রি, ফাইন্যান্সের হিস্ট্রিতে আর কি। কারণ এইটা তোমাকে বলে ভাই তোমার টাকা সব জায়গায় এক জায়গায় ইনভেস্ট করো না, মাল্টিপল জায়গাতে করো, ওই এক জায়গাতে একটা বাড়ি খাইলে তুমি বাকি 2 জায়গা থেকে তুমি ঘুরে দাঁড়াইতে পারো। সো দিস ইজ দ্য নীতি, আমি গল্পের মাধ্যমে বুঝাইলাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। সো দেখো আমার টাকা সব আমি একটা সিকিউরিটি, বেক্সিমো সিকিউরিটিতে আমি ইনভেস্ট করলাম, বেক্সিমো লস করলো, আমার সব টাকা দিয়েছে, বাট আমি 1 টাকা বেক্সিমোতে না দিয়ে সরকারি বন্ড, স্কয়ার কোম্পানির শেয়ার, বাটা সুদ 3 জায়গায় দিলাম, আমার স্কয়ার কোম্পানির শেয়ার লস খাইলো, বাকি 2 জায়গায় যে আমার টাকা পাবো সেখান থেকে হয়তো বা আমি ঘুরে দাঁড়াতে পারবো, গেল। সো ভাই এই ছিল আমার 3টা নীতি। একটু আমাকে বলো তো গাইজ,
এই যে তিনটা নীতি পড়ালাম, কি কি নীতি পড়লাম আমরা? আমরা পড়ছি হচ্ছিল ঝুঁকি মুনাফার নীতি, তারল্য মুনাফার নীতি, পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। কারো কি কোনো কনসার্ন আছে নাকি বলতো? ভাই কমার্সে নিয়েও কোনো অসুবিধা নাই। ভাই আমরা তো ডিম সেল করি না, গল্প বললাম ভাই ডিমের ব্যবসা অনেক লাভ, আমি তো চাই চাকরি বাকরি ছেড়ে হচ্ছিল ডিম পেঁয়াজ রসুন এসব ব্যবসা করি। মানুষ যত বাড়ি খাক না কেন, যতই মন্দা হোক না কেন, এইসব তো খাওয়া লাগবেই, লাভ আছে ভাই। ভাই যাবে গাইজ বলো, তিনটা নীতি পড়াইলাম, তোমরা মোটামুটি যদি এখান থেকে একটা প্রশ্ন হয়, দের ইজ হাই চান্স তোমরা এখান থেকে প্রশ্নটা পাবা এই টপিকগুলো থেকে। সো বলো তো কোনো কোনো কারো কোনো কনসার্ন আছে কিনা? সো আশা করি যা পড়লাম যা বুঝলা, এখন যদি তোমরা বইটা পড়ো দেখবা তোমাদের এটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে একদম। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার, বুঝেছি। চলো আমরা আমাদের আজকের ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমরা কয়েকটা এমসিকিউ করি। এর আগে বলো তো তিনটা সিচুয়েশন কোনটার উত্তর কি হবে? যদি তোমরা অল ক্লিয়ার হয়ে থাকো যারা বললা সবাই আশা করছি, বলো তো এইখানে তিনটা সিচুয়েশন কে কোন কোন সেগমেন্টে কোন কোন নীতি ফলো করা হচ্ছে, একটু আমাকে বলো তো যে ভাইয়া অমুক জায়গায় এই নীতি ফলো করা হয়েছে, একটু বলো তো। প্রথমটা, টেনএমএস লিমিটেড প্রতিষ্ঠানটি 2 লক্ষ টাকার মধ্যে জনতা ব্যাংকের সাধারণ শেয়ার 1 লক্ষ টাকা, এসিআই কোম্পানির বন্ডে 50,000 টাকা এবং বাকি অর্থ জনতা ব্যাংকের অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেছে। বলতো এখানে কোন নীতি ফলো করেছে? পরের জিনিস, মিরাকেল ইন্ডাস্ট্রি বিনিয়োগের জন্য 3টি খাত থাকা সত্ত্বেও অধিক লাভজনক হওয়ায় সকল অর্থ একটি মাত্র প্রকল্পে বিনিয়োগ করেন, এইটা কোন নীতি বলতো? এবং লাস্টে, বার্জার পেন্টস লিমিটেড প্রতিষ্ঠান নগদ উদ্বৃত্তে পুরোটাই দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ না করে কাঁচামাল ক্রয় ও কর্মচারীদের বেতন পরিশোধ বাবদ প্রয়োজনীয় অর্থ নগদ সংরক্ষণ করেন, এইটা কোন নীতি বলতো? তিনটা কোনটা কোন নীতির মধ্যে পড়ে একটু বলতো? ক্লাসটা বেস্ট ছিল, ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জান্নাতুল ফেরদৌস বলেছে একের এক, মানে সরি এক হচ্ছিল পোর্টফোলিও। ওকে, এক পোর্টফোলিও ইজি, কারণ টাকা 2 লক্ষ টাকা 3 জায়গায় ইনভেস্ট করেছে, পোর্টফোলিও। 2 নাম্বার, মিরাকেল ইন্ডাস্ট্রি 2 কি হবে বলতো? ভাই একটু ইন্সপায়ার করেন, সায়েন্সে কমার্সে আসি নতুন, ভয়ে আসি, ভয়ের কিছু নাই, একটু ইন্সপায়ার করেন, আশা করতেছি। আগে 2 নাম্বারটা বলো কি হবে? মিরাকেল ইন্ডাস্ট্রি বিনিয়োগের 3টি খাত থাকা সত্ত্বেও কি করলো বলো? অনেকে বলে ভাইয়া 3টা ছিল একটা করছে, পোর্টফোলিও মানে নাই, পোর্টফোলিও হবে এটা ভুল। 2 নাম্বারটা হবে ঝুঁকি, ঝুঁকি ও মুনাফা। কারণ কি ভাই, ওর একাধিক বিনিয়োগ ছিল বাট ও বেশি ঝুঁকি নিয়েছে, ভাই আমি একটাতে রিস্ক নিব, রিস্ক নিয়ে আমি বেশি লাভ করার চান্স করব। সো 2 নাম্বার ঝুঁকি ও মুনাফা। 3 নাম্বার কি দেখো বলেছে, এই প্রতিষ্ঠান নগদ টাকার পুরোটা বিনিয়োগ না করে কাঁচামাল ক্রয় এবং কর্মচারীদের বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ রেখে দিচ্ছে নগদ আকারে। ওই যে বলেছিলাম না দোকান চালাই থাকা টাকা রাখা লাগবে, সো তারল্য মুনাফা নীতি। এরকম প্রশ্ন হবে যে উদ্দীপক দিয়ে, যে অমুক প্রতিষ্ঠানটি এই টাকা এমুক জায়গায় না রেখে অত জায়গায় বিনিয়োগ করলো, বা এরকম একটা উদ্দীপক কোনো কাহিনী দিয়ে দিয়ে বলবে গয়
উদ্দীপকে মিস্টার অমুকের প্রতিষ্ঠান কোন নীতি ফলো করেছে বা তার প্রতিষ্ঠানটি কোন নীতির বরখেলাপ করেছে, এই টাইপের প্রশ্ন হবে, আমরা আই থিঙ্ক উত্তর করে ফেলতে পারবো। এইবার আমরা আস্তে আস্তে কিছু কথা বলি আমাদের সিফাত স্যারের জন্য। আরাফাত রহমান সিফাত ভাই, সায়েন্স থেকে কমার্সে আসছি, খুব টাফ কিনা ভাই? বাংলা, ইংলিশ, আইসিটি, সায়েন্স তো পড়া লাগতো, এখানে পড়তে পারো, প্যারা নাই। বাকি 4টা সাবজেক্ট, 2টা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং একটু তোমাকে এফোর্ট দেওয়া লাগবে, অ্যাকাউন্টিং ইজ অ্যাকচুয়ালি আ বিট টাফ। এখন ভাই যে ছেলে পেলে হায়ার ম্যাথ করে আসছে, ফিজিক্স বায়োলজি করছে, ওর জন্য অ্যাকাউন্টিং টাফ হবে না, মানে ওর থেকে ইজিয়ার আছে অবভিয়াসলি, বাট হ্যাঁ অ্যামং অল দ্য সাবজেক্টস অ্যাকাউন্টিং টাফ না, এফোর্ট বেশি দেওয়া লাগে, প্র্যাকটিস বেশি লাগে, বিকজ আমাদের সব কিছু ম্যাথ মিলিকা জিনিসপত্র, তোমার বিভিন্ন ক্যালকুলেশন মিলাইতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। ফাইন্যান্স, এটা কি কেমন ভাই? তুমি যতগুলো সাবজেক্ট পড়তেছো, মানে সায়েন্স এবং কমার্স, বিজনেস স্টাডিজের মধ্যে যত সাবজেক্ট আছে, 2 বিষয়ের মধ্যে সবগুলোর মধ্যে ফাইন্যান্স ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট ভাই, মানে দুধ ভাত একদম, একটা যে মানে লুথা একটা মানে বিষয়। এর ম্যাথগুলো এত ইজি, যখন করবা দেখবা ভাই অল্প কটা ম্যাথ করে আমাদের সব কিছু কভার হয়ে যেতেছে, ভেরি ইজি ভাই। এইটা একদম একটা, আমি পড়াবো একটু, আমি প্রমিস করতেছি ফাইন্যান্সের মতো ইজি সাবজেক্ট আর হবে না। এবং আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্স যাই করো না কেন একদম গোড়া থেকে পড়াবো, বেসিক থেকে পড়াবো। আর ওইদিকে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট তো থিওরিটিক্যাল, ভেরি ইজি, পড়লেই বুঝতে পারবা, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, থিওরিটিক্যাল সাবজেক্ট। এন্ড তুমি মার্কেটিং নাও বা অন্য যেটা নাও, সেখানে তোমাদের একই জিনিস, কনসেপচুয়াল ব্যাপার স্যাপার। সো অবভিয়াসলি টাফ না। এখন ভাই মানুষজন কি পারে? আমি সিটি কলেজে ছিলাম, সিটি কলেজে প্রথমে একটা পরীক্ষা হয়, পরীক্ষা হলে তোমাদের কোড দিয়ে দেয়, কোড 1 2 3 4, মানে ক্লাসের মধ্যে ফার্স্ট পজিশনকে, সেকেন্ড পজিশনকে। সো সিটি কলেজে আমার ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল সাদমান সাবিন নামে একটা ছেলে, ও বর্তমানে বিকাশে জব করছে গত 1-1.5-2 বছর ধরে। সো ও আমার সাথে আছে, আমার ওর মধ্যে আমরা উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। ও ফার্স্ট বয়, আমি সেকেন্ড বয় ছিলাম। অ্যান্ড ও সায়েন্স থেকে আসছে, এসে ও প্রতিটা পরীক্ষায় ও ফার্স্ট ছিল। সো ইজিলি পুল অফ করেছে। সায়েন্সের বহু শিক্ষার্থী আছে, কমার্সে আসে, বিজনেসে আসে, ইজিলি পুল অফ করে। ইউ হ্যাভ টু স্টাডি, মানে স্টাডি, তুমি যেই মানে তুমি সায়েন্সে থাকলে তোমার যেটুকু পড়া লাগতো, ওটুক পড়াতে তুমি কমার্সে একদম ফাটায় ফেলতে পারবা, কোনো প্যারা নাই। পড়তে হবে, এইচএসসি ইজ এ প্লেস যেখানে তোমাকে মানে হার্ডওয়ার্ক করতে হবে, আদারওয়াইজ তুমি যেখানে যাও না কেন, তুমি সায়েন্স কমার্স যেখানে যাও না কেন, তুমি অবভিয়াসলি খারাপ করবা। সো তুমি যদি পড়ো, টাইম দাও প্রপারলি, তুমি অবভিয়াসলি এক্সিট করবে। এখন এই কথাটা তোমার জন্য যতটুকু সত্যি, যারা এসএসসিতে কমার্স ছিল ওদের জন্য একদম একই রকম সত্যি। কারণ ভাই আমার এসএসসিতে কমার্স ছিল, আমি অনেক আগে গেছি না, তোমাকে বেসিক দিবে কিছুটা, যেটা আমরা আবারও করাবো, প্যারা নাই, বাট তোমাকে এইচএসসির জন্য তোমাকে যে আগাবে, সেইটা তোমার ওই বেসিক থেকে কাজ হবে না। ইউ হ্যাভ টু স্টাডি, মানে শুরু থেকে আবার বলতে গেলে। সো সবার জন্যই সিমিলার পরিমাণ, যে সায়েন্সে আছো এবং যে কমার্স থেকে এসেছো, যে সায়েন্স থেকে এসেছো, কমার্স থেকে এসেছো, দুজনেরই এখন সিমিলার এফোর্ট দেওয়া লাগবে। এমন আমি কমার্স থেকে আসছি, আমার জন্য গেছে, হ্যাঁ এইখানে অনেকগুলো টপিক হয়তো বা সে আগে থেকে সামান্য পড়ছে, সো সামান্য আইডিয়া আছে, বাট এর মানে আমি যা পড়াইলাম আজকে, এই পরে তোমার মাথায় যতটুকু আইডিয়া এখন ঢুকছে, যে সায়েন্স থেকে আসছো, যে কমার্স থেকে আসছো, ওর মাথায় একই রকম আইডিয়া ছিল বা একই রকম ডেভেলপ হয়েছে। ও কমার্সে মানে আজকে যে টপিকগুলো পড়াইলাম, যে টপিকে ও এসএসসিতে মনে করো 100-র মধ্যে 1 থেকে 40 পড়ছে, আজ থেকে আবার আমি 1 থেকে 80 পর্যন্ত পড়াইলাম, সো বাকি ওর 40 থেকে 80-তে গেল, বাট তুমি অলমোস্ট 0 থেকে 75-80-তে চলে গেছো। বাসায় 2-1 বার পড়বা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ভাইয়া এটা আমার কাছে একদমই সহজ লাগে, ভেরি ইজি ভাই। ফাইন্যান্স অ্যাকচুয়ালি, মানে ট্রাস্ট মি, এইটা তোমার এইচএসসি এবং অ্যাডমিশনে ভাই আল্লাহর কসম ভাই, ফাইন্যান্স তোমাকে বাঁচাবে ঢাকা ভার্সিটিতে। ফাইন্যান্স বা মার্কেটিং, এই বিষয়গুলো যেগুলো তোমাকে, ফাইন্যান্স আমার কাছে ইজি লাগে বেশি। আমি এইচএসসিতে ফাইন্যান্স পড়ছি, ফাইন্যান্স লাগেছে, আমি বিবিএ করছি মার্কেটিংয়ে, বাট আমার ফাইন্যান্স ছিল, বিকজ আমি জানি ভাই ম্যাথ ভেরি ইজি সাবজেক্ট, যদি তুমি টাইম দাও, এফোর্ট দাও, এইটা নাম্বার তোলা ইজি। আমি জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল দিই, আমি সরি বাইরের কথা বলতেছি বেশি, একটা করি, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা আমার ঢাকা কলেজে আমার সিট পড়ছে, 11টা থেকে 7টা উত্তর করতে হবে। আমি পৃষ্ঠা উল্টাই, আমাদের ওই যে ছোট 4 পেজের প্রশ্ন হইতো, আমি প্রশ্ন দেখে দেখে কয়েকটা দাগাইলাম, 5-6টা প্রশ্ন দাগাই আমি শুরু করলাম, যে ভাই ঠিক আছে 4-5টা প্রশ্ন পাইরে গেছি, দাগাই শুরু করি, করতে 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 আমি 9টা উত্তর করছি ভাই। লাস্টের 10 এবং 11 নম্বর প্রশ্ন ছিল একদম লাস্ট পেজে, টাইম ভ্যালু অফ মানি থেকে, এবং মোস্ট ইজিয়েস্ট প্রশ্ন ছিল, ক্লাস 9-এর প্রশ্ন আসছিল, আমি দেখিই নাই। প্রথম বিষয় ফার্স্ট পেপারে প্রথম 9টা থেকে আমি 7টা উত্তর করে ফেলাইছি। প্রশ্ন ইজি ছিল না, বাট মিডিয়াম ছিল মোটামুটি, বাট তারপরও করে ফেলাতে পারছি, বিকজ সাবজেক্টটা ইজি ভাই, তোমাকে কত হার্ড করবে, তুমি যদি পড়ো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভাই আটকাইতে পারবে না। সো ওকে, অনেক বাইরের কথা বলে ফেললাম, চলো আমরা খুব দ্রুত 4-5টা এমসিকিউ করে ফেলি, খুব দ্রুত উত্তর করবো। আশা করি আমি আগামী 3 মিনিটের মধ্যে, 2.5 মিনিটের মধ্যে
পাঁচটা এমসিকিউ শেষ করব। প্রথম প্রশ্ন, ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক কিরূপ? 13 উত্তর লিখবা, 13 কমেন্টে 13 মনে করো উত্তর হচ্ছিল মনে করো ই, 13 ই এইভাবে লিখবা, তাহলে আমি বুঝতে পারবো 13 উত্তর কি হবে। ভাইয়া পড়তে মন চায় না ভাইয়া, শুধু মোবাইলের দিকে মোবাইলে নিয়ে থাকি, কিছু টিপস দেন। বাসায় বড় যে আছে তাকে একটা ভালো প্রশ্ন, বাসায় বড় একজন নিশ্চয়ই কেউ আছে গার্জিয়ান, তাকে বলবো একটা মোটাতে একটু কম লাগে, চিকন বেত রাখতে বলা বাসায় একটা, বলবা যে দেখো তুমি মাঝে মধ্যে বেত নিয়ে আসবা, যেই দেখবা আমি হচ্ছিল মোবাইল হাতে, ধারাম করে পিঠের মধ্যে একটা লাগা দাগ ফালাই দিবা, এরকম মাঝে মধ্যে মারবা উড়াধুরা এসে দেখবা মোবাইল ছুটে গেছে। মানে লেখাপড়া ইজি না ভাই, লেখাপড়া টাফ, ফোন রাখো, পড়তে হবে। আমি এইচএসসি লেভেলে বেশি পড়তাম না, বাট ডেইলি আমি রাত 8টা থেকে 11টা, যদি কোচিং থাকতো দিন 8টা বা 9টা থেকে, আর যদি কোচিং থাকতো আমার 7টা থেকে, আমার ডেইলি রাতে ওই 3-4 ঘন্টা পড়া, আর কিছু না, জাস্ট রাতে 3 ঘন্টা, সকালে 1 ঘন্টা, জাস্ট ডেইলি পড়তাম, আর কিচ্ছু না। ফোন ওই সময় আমি ফোনটা ধরবো না, একটু আমার ছিল। এইচএসসি কভার হয়ে গেছে ভাই। 13 ধনাত্মক, পজিটিভ, রাইট অ্যান্সার। রাজশাহী বোর্ডের প্রশ্ন, একটি কোম্পানি শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ার ক্রয় করলে অর্থায়নের কোন নীতি অনুসরণ করা হয়? একটা জায়গায় না কিনে একাধিক জায়গায় কিনলাম, কোন নীতি হবে বলো? 14 উত্তর কি হবে? বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ডের প্রশ্ন, বলে ফেলো। যতগুলো এমসিকিউ আছে আমরা ম্যাক্সিমাম ট্রাই করি বিভিন্ন বোর্ডের প্রশ্ন রাখার জন্য, জানো তোমরা ইজিলি রিলেভেন্ট করতে পারো আর কি। দ্রুত বলো কি হবে 14? পোর্টফোলিও নীতি, এক্স্যাক্টলি, এক জায়গায় না করে একাধিক জায়গায় করলাম। পরের প্রশ্ন, পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য কি? আমরা কেন পোর্টফোলিও বিনিয়োগ করে থাকি, রিজনটা কি? 15 উত্তর কি হবে বলে ফেলো তো। পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য 15 কি হবে বলে ফেলো। আমাদের মাত্র আর 1-1.5 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ হয়ে যাবে, জাস্ট 2টা এমসিকিউ আছে, একটু বলে ফেলো তাড়াতাড়ি। 15 উত্তর কি হবে? 15 বি, ঝুঁকি হ্রাস করে। এক্স্যাক্টলি, আমরা এক জায়গায় ইনভেস্ট না করে এক জায়গায় করি বিকজ আমাদের ঝুঁকি হ্রাস করব। লাস্ট এমসিকিউ ফর টুডেস ক্লাস, তারল্য ও দেউলিয়াতের ঝুঁকির মধ্যে সম্পর্ক কেমন? তারল্য ও দেউলিয়া, দেউলিয়া কখন হয় এটা একটু আমি জাস্ট বলে নেই। আমি ক্যাশ টাকা রাখলাম না, মুদি দোকান, আমি কর্মচারীকে বেতনও দিতে পারলাম না, আমি বিনিয়োগ করে ফেললাম, আমি ক্যাশ টাকা রাখলাম না, বিনিয়োগ করলাম, টাকা নাই, আমার দেউলিয়া, আমি কর্মচারী বেতন দিতে পারতেছি না, আইসক্রিম কিনতে পারতেছি না, জিনিসপত্র কিনতে পারতেছি না, আমার কাস্টমার অন্য দোকানে চলে গেছে, আমার আস্তে আস্তে দোকানের ব্যবসা বন্ধ হয়ে গেছে, লাল বাতি। তো বলো তো কি হবে? আমার তারল্য এবং দেউলিয়ার মধ্যে একটা, তারল্য না থাকলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, তারল্য যখন থাকবে দেউলিয়া হবে না। সো এদের মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক, তারল্য থাকলে আমি তো খরচ নিতে পারবো, দেউলিয়া হবে না, তারল্য নাই, দেউলিয়া হবে, নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। সো সবকটা বোর্ডের প্রশ্ন দেখো। সো এরই মধ্যেই আজকে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। অ্যান্ড এইখানে আমি আবারও বলি ভাইয়া, আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচের ক্লাস কিন্তু আগামী মান্থের পূজার বন্ধের পরে হচ্ছিল, 5-6 তারিখ থেকে শুরু হয়ে যাবে। যারা ভর্তি হওনি এখনই ভর্তি হয়ে যাও, যাদের এখনও কনফিউশন ভাইয়া হতে পারছি না বা কীভাবে কী হবো, তোমরা অনেকেই বলেছো, আমাকে চাইলে আমাকে কল করতে পারো, ইনবক্সে নক করতে পারো, আমার SMRIR সার্চ দিলে পেয়ে যাবা। দেন 169 মধ্যে কল করতে পারো, সেখানে তোমাকে হেল্প করবে। বাট অবভিয়াসলি দ্রুত ভর্তি হয়ে যাও, এখনও সামনে ডিসকাউন্ট আছে, একটু ডিসকাউন্ট দিতে পারবো, ভর্তি হয়ে যাবা। 169 মধ্যে কল করে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবা, আমাকে কল করতে পারো, নক করতে পারো, আমি তোমাদের সাহায্য করতে পারবো। সো যেটাই হোক না কেন দ্রুত ভর্তি হয়ে যাও। তোমরা চাইলে শুধু অ্যাকাউন্টিংয়ে হতে পারো, ফাইন্যান্সে হতে পারো, দুইটা মিলে আমাদের কিন্তু কম্বাইন কোর্সে হতে পারো। অ্যান্ড দ্যাটস ইট, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। কেমন লাগলো এটা আমি কমেন্টে জানিয়ে দাও। আশা করি এই ক্লাসের বেসিকটা কভার হয়েছে, অ্যান্ড এখান থেকে প্রশ্ন আসলে তোমরা করতে পারবা। আর আগামী পরশু দিন তোমাদের সাথে আমার আরও একটা ক্লাস আছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু মোস্টলি কেন্দ্রীয় ব্যাংক ইয়াস, একই সময় মেইন পেজ 8টার সময় আসবে, তোমরা চলে এসো সবাই। অ্যান্ড কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিন্তু মোটামুটি 1টা বা 2টা সৃজনশীল ফর শিওর পাবে, এবং আমরা টপিক পড়াবো মোটামুটি, সেখান থেকেও তোমরা একটা শিওর শর্ট সৃজনশীল কমন পাবো। সো এরই সাথে আছে ক্লাসটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো আমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্ট গ্রুপটা আছে, সেখানে জানিয়ে দাও ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কি লাগে নাই, কেমন কি হচ্ছে একটু জানিয়ে দাও ওদেরকে সবাইকে, অ্যান্ড জানিয়ে দাও কি অবস্থা কি। সো ইয়াস, দেখা হচ্ছে আগামী প্রশ্নের ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।